Yes, I think live starts already. So maybe we can. আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। সবাই যেন বেশ কয়েকজন যদি যুক্ত হয় তাহলে আমরা শুরু করে দিতে পারি। Okay, it's okay. I think it's already few members at least there. আমরা 10:10 শুরু করি আর Okay, 10:08। it's okay. ওকে। থিংক শুরু করে দেওয়াটাই ভালো। আহ, আসসালামু আলাইকুম। আমি মুশফিকুর রহমান। সবাইকে আমাদের ইসিএস লাইভ সেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। প্রধান পর্ব শুরু করার আগে আমি এআরবি কোর্স সলিউশন ইসিএস নিয়ে কিছু বলি। এআরবি কোর্স সলিউশন প্রায় 35,000 এআরবিয়ানদের নিয়ে একটি ফেসবুক ভিত্তিক পরিবার, যার প্রধান উদ্দেশ্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সকল বিষয়ে পরামর্শ এবং সহযোগিতার প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া। 2015 সাল থেকে নিয়ে বিগত প্রায় 9 বছর ধরে এই অনন্য প্ল্যাটফর্মটি সকল এআরবিয়ানদের নিয়ে কাজ করে যাচ্ছে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা শিক্ষার্থীদেরকে বিদেশে পড়তে যাওয়া নিয়ে তথ্য প্রদানের জন্য এই লাইভ সেশনটির আয়োজন করেছি। আজকে আমাদের লাইভের বিষয় হচ্ছে স্টাডি ইন ফিনল্যান্ড। বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী প্রতি বছর উচ্চশিক্ষার উদ্দেশ্যে ফিনল্যান্ডে পাড়ি জমান এবং সেই চিন্তা থেকে আন্ডার গ্রাজুয়েট বা তার পরপরই অনেকে নিজেকে সেভাবে আপডেট করে নিতে চান। কিন্তু দেখা যায় যে তারা এই সম্পর্কে তথ্য খুঁজতে গিয়ে নিজেদের মধ্যে অনেক কনফিউশন তৈরি করে ফেলেন। তো সার্বিক দিক বিবেচনা করে আমরা আজকে এয়ারবেন্ডের গাইড করার জন্য এই লাইভ সেশনটি শুরু করেছি, যেখানে আমাদের সাথে আছেন আমাদের আজকের অতিথি, আমাদের বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় অ্যালুমনাই আকবর হোসেন ভাইয়া। আকবর হোসেন ভাইয়া বর্তমানে ফিনল্যান্ডের ইউভেস্কুলা ইউনিভার্সিটিতে ডক্টরাল রিসার্চার হিসেবে আছেন। আমরা আজকে ভাইয়ার কাছ থেকে ফিনল্যান্ডে পড়াশোনা রিলেটেড যাবতীয় ইনফরমেশন জানার চেষ্টা করব। তো আমরা সরাসরি ভাইয়ার কাছে চলে যাচ্ছি। আসসালামু Hi. আলাইকুম ভাইয়া, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম and আসসালামু আলাইকুম যারা এই লাইভটি দেখতেছেন। প্রথমে আমি ওমর ফারুক ভাইয়ের প্রতি খুবই কৃতজ্ঞ। উনি 2015 সাল থেকে এআইবি কোর্স সলিউশন এই গ্রুপটার জন্য অনেক কাজ করতেছেন। সেই সাথে আমি ওনাকে রিকোয়েস্ট করছিলাম যে আমি একটা লাইভ করতে চাই ফিনল্যান্ড নিয়ে, যাতে আমরা আরো এআইবিএন স্টুডেন্টস ফিনল্যান্ডে আসি, যাতে আমাদের কমিউনিটিটা আরো ভালো হয়, এখানে আরো বিগ হয়। অলরেডি আমরা এআইবিএন অনেক আছে এখানে। তো ওমর ফারুক ভাই এবং যারা এই এআইবি কোর্স সলিউশন নিয়ে এখানে এখানে সময় পার করতেছেন অথবা অন্য স্টুডেন্টদেরকে হেল্প করতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা এই কাজটা কন্টিনিউ করবেন। ওকে, সো এখানে আমি অলরেডি বলছি যে আমি অলরেডি ইউনিভার্সিটি অফ ইউভাস্কুলাতে পিএইচডি করতেছি। সো এখানে অ্যাটলিস্ট বাংলাদেশি স্টুডেন্ট খুবই কম, অ্যাটলিস্ট এই ইউনিভার্সিটিতে। বাট অন্যান্য ইউনিভার্সিটি গুলাতে
এখানে বাংলাদেশে অনেক স্টুডেন্টস পাওয়া যায়। ফর এক্সাম্পল আলতো এবং টেম্পের ইউনিভার্সিটিতে অনেক স্টুডেন্ট আছে, বাট আমি মনে করি যে আপনাদের জানা উচিত আসলে ফিনল্যান্ড কেন পড়ালেখার জন্য খুবই ভালো একটি জায়গা এবং আপনারা কি কি ফ্যাসিলিটি পেতে পারেন। সো আমরা এসবগুলো আলাপ করতে পারি। সো আমি মুশফিক ভাইকে জিজ্ঞেস করতে চাই যে আমি কি ওভারঅল এখানে একটা আইডিয়া দিব ফিনল্যান্ড নিয়ে, নাকি আপনি জাস্ট আমাকে কিছু টপিকস বলবেন, আমি সেই অনুসারে সিরিয়ালি ডিসকাস করব, কোনটা বেটার হয়? এবং তো আমার সাথে মনে হয় যারা যে আমাদের সাথে অডিয়েন্স জয়েন হ্যাঁ করছে তারাও যদি কোশ্চেন করে, সাথে আমরা ওগুলো অ্যান্সার করার হ্যাঁ চেষ্টা করব। তো সেক্ষেত্রে যদি আমরা স্টেপ বাই স্টেপ আগাতে থাকি, লাইক যদি আমরা একটা টপিক ধরে সেটা নিয়ে যদি আলোচনা করি, তারপরে হুম, হুম, কিছু দেখা যাচ্ছে যে যারা আমাদের শিক্ষার্থীরা আছেন তাদের অনেকের প্রশ্ন থাকে, তো সেই রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে হুম, আমরা সেগুলো নিয়ে ডিসকাস করতে পারি। তারপরে আবার হ্যাঁ, নেক্সট টপিকটা এভাবে, তো আমরা এইভাবে হচ্ছে পুরো সেশনটা কমপ্লিট করতে পারি। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই এটা বেটার হয়। হ্যাঁ হ্যাঁ। তো ভাইয়া, শুরুতে হচ্ছে যেহেতু আপনি আমাদের একজন এক্স এআইবিয়ান, তো মানে আমি হচ্ছে আপনার কাছে জানতে চাইবো মানে আপনার এই জার্নিটা যে মানে শুরুতে আমি একটু এআইবির পার্সপেক্টিভটা একটু জানতে চাচ্ছিলাম যে আপনি কেন এআইবি চুজ করলেন, তারপরে এআইবির টোটাল যে জার্নিটা সেটা আপনি কিভাবে পার করলেন, তারপরে আপনি আচ্ছা, আচ্ছা, আহ ফিনল্যান্ড বা বিদেশে কিভাবে আপনি পাড়ি জমালেন, এই টোটাল যে জার্নিটা এটা একটু আমি আচ্ছা, আচ্ছা। জানতে চাই আমি অভিজ্ঞতা। আসলে 2014-এ ইন্টার পাস করি। তারপর আমার অ্যাডমিশন হয় পাবনাতে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তিতে। বাট আমি ওখানে অ্যাডমিশন না নিয়ে আমি এআইবি সিলেক্ট করি, যেহেতু আমি দেখলাম যে আসলে এআইবি তে যদি আমি পড়ালেখা করি আসলে এখানে খুব দ্রুত আমি এখানে আমার পড়ালেখা কমপ্লিট করতে পারবো এবং পড়ালেখার মান খুবই ভালো। যেটা আমার, কারণ প্রথম থেকে ইচ্ছা ছিল যে আমি বাইরে গিয়ে মাস্টার্স করব, বাইরে গিয়ে পিএইচডি করব, এসব গুলা। সেহেতু আমি ডিসিশন নিলাম যে পাবলিকে গেলে হয়তো যদি আমি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি থেকে সিভিলে পড়ি তাহলে হয়তো আমার সময় অনেক লাগবে, যেহেতু পাবলিক থেকে গ্রাজুয়েশনের সময় লাগে, অথবা বাহিরে হয়তো বা ফিউচারটা আমি কিরকম রেডি করতে পারবো আমি শিওর ছিলাম না। বাট আমি দেখলাম যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটা খুবই ভালো এআইবিতে। সো আমি 2015 অ্যাকচুয়ালি এআইবিতে কেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং উপর কেন ব্যাচেলার শুরু করি, এবং আমি নর্মালি 10 সেমিস্টারেই এআইবি থেকে গ্রাজুয়েশন নিই, এবং ওভারঅল সিজিপি আমার খুবই ভালো ছিল, ও অ্যাবভ 3.9। এবং আমি খুবই হ্যাপি যে আমি ভালো একজন মাস্টার্স থিসিস সুপারভাইজার পেয়েছিলাম, মারুফ স্যার। উনি এখন জার্মানিতে আছে। তো উনার কাছে আমি আসলে রিনিউয়েবল এনার্জি নিয়ে, অ্যাকচুয়ালি রিনিউয়েবল এনার্জি বেসড ক্যান উই ডিড এ like can make a refrigerator actually, so it was one of the best thesis during that time. So আমি স্যারের কাছে ব্যাচেলার থিসিস করি, এবং আমি যখন লাস্ট সেমিস্টারে, অ্যাকচুয়ালি নট লাস্ট সেমিস্টার, আমি যখন 9 নাম্বার সেমিস্টারে, আমি তখন জানি যে এখানে অনেকে স্টুডেন্ট এটা জানে না যে গ্রাজুয়েশনের আগে বাইরে অ্যাপ্লাই করা যায়। আমি তখন 2018, নট 18, 17ই ডিসেম্বরে আমি ফিনল্যান্ডে আবেদন করি, ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ফিনল্যান্ডে ফোটোনিক্সের উপর। এবং আমি 2018 মার্চের 27 তারিখ, আমি ডেটটা খেয়াল রেখেছি, আমি অফার লেটার পাই ফিনল্যান্ড থেকে। তখন কিন্তু আমি এখনো ব্যাচেলার গ্রাজুয়েট না। আমি, আমার ব্যাচেলারের থিসিস ডিফেন্স ছিল এপ্রিলের 30 তারিখ। সো তখন একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে যে যেহেতু আমি মানে এপ্রিলের 30 তারিখে থিসিস সাবমিট করলাম, তারপর আমার সার্টিফিকেট বের হবে, আস্তে ধীরে রেজাল্ট দিবে সবগুলা কোর্সের, এবং আমাকে অগাস্টের মধ্যেই ফিনল্যান্ডে চলে আসতে হবে, আমার ক্লাস শুরু হবে সেপ্টেম্বরের 3 তারিখে, আমার এক্স্যাক্টলি ডেট খেয়াল ছিল। তো তখন আমি আসলে স্যারদেরকে এবং এখানে রেজিস্ট্রার অফিসে বললাম যে আমার সার্টিফিকেটটা খুবই প্রয়োজন, কোনোভাবে কি রেজাল্টটা দিয়ে দেওয়া যাবে কিনা। আমি জানি আমার কয়েকটা সাবজেক্টের স্যাররা উইথিন 1 ডেজ, এবং আমার ব্যাচেলার থিসিসের রেজাল্টও যেদিন আমি ডিফেন্স দিয়েছি ওই দিনে আমার রেজাল্ট এআইবি মানে ওয়েবসাইটে চলে আসছে। এরপরে ওনারা আমাকে 2 to 3 ডেজ এর মধ্যে সার্টিফিকেট দেয়। এরপরে তো ইনশাল্লাহ 2018 অগাস্ট থেকে আমি এখনো ফিনল্যান্ডেই আছি। এটা ছিল ওভারঅল একটা আইডিয়া এখানে আমি আসলে বাংলাদেশ থেকে কিভাবে ফিনল্যান্ডে আসি, এবং আমার ফোটোনিক সাবজেক্টটা সিলেক্ট করার ইচ্ছা ছিল যে আসলে আমার লাইফ নিয়ে অনেক একটা ইন্টারেস্ট ছিল। তো আমি চেক করে দেখলাম যে আসলে কোন দেশে ভালো স্কলারশিপ দেয়, লিভিং এক্সপেন্স দেয়। তো ওই টাইমে আমি লিভিং এক্সপেন্স সহ পার মান্থ 620 ইউরো যে স্কলারশিপটা ছিল, ওই স্কলারশিপটা নিয়ে চলে আসি, যদিও ওই স্কলারশিপটা এখন নর্মালি ফিনল্যান্ডে দেয় না। সো ওভারঅল এই ছিল একটা আইডিয়া ওখানে আমি কিভাবে বাংলাদেশ থেকে ফিনল্যান্ডে আসি। বাট আমি মনে করি অ্যাটলিস্ট এখান থেকে একটা পয়েন্ট স্টুডেন্টরা পেতে পারে যে গ্রাজুয়েশনের আগেও মাস্টার্সে আবেদন করা যায় অ্যাটলিস্ট ফিনল্যান্ডে, এবং অফার লেটারও পাওয়া সম্ভব।
মুশফিক ভাইয়া আপনি আহ, muted, yeah. আচ্ছা আচ্ছা। তো অসংখ্য আপনি যদি ভাইয়া ভালো একটু লাগলো আর কি। বলতেন যে আপনি কোন ব্যাচ বা কি, যেমন আমি 15 ব্যাচ এবং আমি 18 গ্রাজুয়েশন নিই, যেহেতু আপনার সাথে আমার আমি অ্যাকচুয়ালি হচ্ছে, আজকেই প্রথম হ্যাঁ দেখা। অবশ্যই। ইয়া, ইয়া, ইয়া। জি, অবশ্যই। আমি হচ্ছে 21 ব্যাচ এবং এটা আমার 9 সেমিস্টার, 10 সেমিস্টার এটা। আচ্ছা আচ্ছা আর আশা করি আমি সামনের সেমিস্টারে ইনশাল্লাহ গ্রাজুয়েট হয়ে যাব। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। তো এই হচ্ছে আমার ওভারঅল। তো ভাইয়া, মানে যখনই আমরা হচ্ছে বাহিরে যাওয়ার কথা চিন্তা করি, তো তখন আমাদের মাথায় যেই দেশগুলোর নামগুলো আসে, অ্যাজ লাইক ইউএসএ, কানাডা, তারপরে জার্মানি, ইটালি, ইউকে, তারপর অস্ট্রেলিয়া। তো এর পাশাপাশি আমরা ফিনল্যান্ডকে কেন আমাদের অপশনে রাখতে পারি? ইয়েস, খুবই ভালো একটা কোশ্চেন। আমি কয়েকটা পয়েন্ট বলবো যে কারণে আসলে ফিনল্যান্ডকে আমাদের সিলেক্ট করা উচিত। প্রথমত আমরা এটা সবাই জানি, হ্যাপিয়েস্ট কান্ট্রিদের মধ্যে টপ কান্ট্রি হলো ফিনল্যান্ড, টপ লিস্টেড কান্ট্রি। এবং আপনার এই অনেক দেশেই হয়তো বা আপনার কানে অনেক ইউনিভার্সিটি আছে যেখানে আপনি মাস্টার্স ডিগ্রি করলে কিউএস র্যাঙ্কিং হয়তো 500 600 এর বাইরে হয়তো বা 1000 2000, বাট অ্যাটলিস্ট ফিনল্যান্ডের ম্যাক্সিমাম রিসার্চ ইউনিভার্সিটি গুলার কিউএস র্যাঙ্কিংটা মেইনলি আমরা কনসিডার করি, এটা 500 এর মধ্যে অথবা 700 এর মধ্যে, এবং 500 এর মধ্যে অনেকগুলো ইউনিভার্সিটি আছে। এটা একটা রিজন। তারপরে আপনার এখানের মাস্টার্স ডিগ্রিটা ফুলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আপনাকে কোনো অন্য কোনো ল্যাঙ্গুয়েজ শেখার প্রয়োজন নেই। তারপর আপনি অলরেডি জানেন যে ফিনল্যান্ডের টিচিং মেথড অথবা প্রাইমারি স্কুল আপনি যেটাকে বলেন ওয়ার্ল্ড বেস্ট এডুকেশন সিস্টেম। সো আপনি এখানে আসলে অ্যাটলিস্ট এই একটা জিনিস দেখতে পারবেন যে পড়ালেখার সিস্টেমটা কিরকম, কিভাবে আপনি আহ, ভালো একটা টেকনিকের মধ্যে অল্প পরিশ্রম করেও কিভাবে আপনি জিনিসগুলা খেয়াল রাখতে পারবেন, আপনার প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করতে পারবেন, অ্যাটলিস্ট আপনি টেকনিক্যাল এসব জিনিসগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারবেন। আর আপনারা অনেকেই জানেন ফিনল্যান্ড হলো হাইটেক ফ্যাসিলিটিস বেসড একটি কান্ট্রি। এখানে আপনার এবং আপনার রিসার্চ এবং টেকনোলজির দিক থেকে খুবই এগিয়ে। ফর এক্সাম্পল নোকিয়া ফোন, আশা করি যারা নোকিয়া ফোনের নাম জানেন তারা অ্যাটলিস্ট ফিনল্যান্ডের নাম শুনেছেন। এবং এখানের এনভায়রনমেন্টটা খুবই ভালো, ওয়েদার খুবই ভালো এবং সেফ অন্যান্য দেশের তুলনায়, আপনি যদি ইউএসএ অথবা ইউকে মনে করেন। এছাড়াও এখানে আরো অনেক ফ্যাসিলিটি আছে। ফর এক্সাম্পল এখানে এডুকেশনে করলে আপনি লিভিং এক্সপেন্স পাওয়ার ফ্যাসিলিটি আছে, আপনার টিউশন ফিটা অনেক কম থাকে। তারপর আপনি চাইলেই আপনি স্পাউস নিয়ে আসতে পারবেন, বেবি নিয়ে আসতে পারবেন ফিনল্যান্ডে। এটা খুবই সহজ। নর্মালি এখানে যদি কোনো স্টুডেন্ট আসে সাথে, এটা অলমোস্ট লাইক রুলস যে আপনি স্পাউসের ভিসা পাবেনই, যেটা অনেক দেশে অনেক ডিফিকাল্ট। খুবই সহজে আপনি স্পাউস নিয়ে আসতে পারবেন। তারপর আপনার স্পাউস এবং আপনার বেবি থাকলে বেবি এখানে ডে কেয়ার ফ্যাসিলিটি পাবে, আপনার কোনো এক্সট্রা কস্ট নেই, কোনো টাকা পয়সা লাগবে না। এবং আপনার ওয়াইফ এখানে যদি ল্যাঙ্গুয়েজ শিখে তাহলে সরকারের কাছ থেকে একটা আনএমপ্লয়মেন্ট বেনিফিট অথবা আপনার ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায়, যেটা দিয়ে আসলে স্টুডেন্ট সার্ভাইভ করতে পারে। এবং এরপরে আপনার স্পাউসও দেখা যাবে যে কোনো না কোনো একটা জবের সাথে ইন্টিগ্রেট হয়ে গেছে। সো এবং আপনার বেবির পড়ালেখা নর্মালি এখানে ফ্রি, এখানে বাচ্চাদের পড়ালেখা ফিনল্যান্ডে ফ্রি। এবং আপনার বেবিকে টেক কেয়ার করার জন্য আপনি অথবা আপনার স্পাউস অনেক রকম ফ্যাসিলিটি, ইভেন পার মান্থ আপনি অলমোস্ট 100 ইউরো টেক কেয়ার করার জন্য পাবেন, যেটা আসলে অনেক দেশে আপনি হয়তো বা পাবেন না। এছাড়া যদি আপনি মেডিকেল ফ্যাসিলিটি ধরেন, ইউএসএ বা অন্যান্য দেশের তুলনায় এখানে মেডিকেল ফ্যাসিলিটিটা খুবই ভালো। এখানে আপনার খরচ খুবই কম যদি আপনি অসুস্থ হয়ে যান বা আপনার কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয়। সো এই দিক থেকেও ফিনল্যান্ডের আপনি সিলেক্ট করতে পারেন। ওভারঅল এখানে গ্রাজুয়েশন যারা করে, যদি আপনি ভালোভাবে পড়ালেখা করেন আপনি জব পাওয়ার সম্ভাবনা আছে অথবা আপনি পিএইচডি পেতে পারেন। এবং আরো একটি ভালো সুখবর হলো যে ফিনল্যান্ডে এর আগ পর্যন্ত ইয়ারলি 1600 পিএইচডি পজিশন স্টার্ট হতো পার ইয়ার, বাট গভর্নমেন্ট এই বছরের অগাস্টের 1 তারিখ থেকে এখানে অ্যাটলিস্ট ফর 1 ইয়ার দে আর চেকিং দিস ওয়ান হাউ ইটস গোয়িং ওয়েল অর নট। 1000 পিএইচডি স্টুডেন্ট এক্সট্রা পিএইচডি করতে পারবে, গভর্নমেন্ট এই ফান্ডটা দিবে। সো দ্যাট মিনস নেক্সট অগাস্টে 500 এক্সট্রা পিএইচডি স্টুডেন্টস নতুন করে পিএইচডি তে জয়েন করতে পারবে এখানে। এবং আগামী
2025 জানুয়ারিতে অ্যানাদার 500 এক্সট্রা। সো পিএইচডি স্টুডেন্ট ইউনিভার্সিটিতে জয়েন করতে পারবে উইথ ফুল ফান্ডিং, এবং এর সাথে তো 1600 আগে থেকেই ছিল, ওইটাও কন্টিনিউ হবে। আশা করা যায় এই পলিসিটা কন্টিনিউ হবে ফিনল্যান্ডে। সেহেতু কেউ যদি পিএইচডি করতে চান, অ্যাটলিস্ট আমি মনে করবো যে ফিনল্যান্ডে মাস্টার্স করার পরে আপনার পিএইচডি পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি। সো ওভারঅল আপনাদের ফিনল্যান্ড সিলেক্ট করা প্রয়োজন, আই থিঙ্ক সো। ইয়েস মুশফিক ভাইয়া। মানে সামথিং মানে লাইক এ ড্রিম ফর মি অর সামথিং, মানে এরকম কিছু একটা মানে আপনি শোনালেন আর কি। তো মানে এটা তো ঠিক আছে। তো মানে বাংলাদেশে আমি হচ্ছে বসে যে অনেক দেখছি যে এখন উইন্টার লাভার অনেক দেখা যাচ্ছে। তো তাদের জন্য ফিনল্যান্ড কতখানি মানে উইন্টার প্রেফারেবল আর কি, মানে ফিনল্যান্ডে শীত কেমন এবং ওইখানকার আবহাওয়া কেমন সেটা যদি আমাদেরকে একটু জানাতেন। আজকে যদি আমি এখানে ওয়েদার দেখাই, এই মুহূর্তে এখানে ওয়েদার +2, বাট নর্মালি উইন্টার লাইক ইন জানুয়ারি অর এট দ্য এন্ড অফ ডিসেম্বর আপনি -30 পর্যন্ত দেখতে পাবেন, এবং স্নো নর্মালি আপনি মনে করেন যে নভেম্বরের লাস্টের দিক থেকে অথবা নভেম্বরের প্রথমে অল্প, এবং আপনি ফেব্রুয়ারি পর্যন্ত স্নো দেখবেন, এবং মেইনলি ডিসেম্বর, এট দ্য এন্ড অফ ডিসেম্বর এন্ড জানুয়ারি ইটস সো কোল্ড, এবং নর্মালি -30 পর্যন্ত যায়, এবং পজিটিভও আপনি নিয়ার 30, সো +-30, সো এরকম। এবং যখন উইন্টার থাকে নর্মালি আপনার অন্ধকার এখানে টাইমটা বেশি। ফর এক্সাম্পল আপনার 7টার পরে অথবা 8টার দিকে সূর্যের আলো দেখবেন, সূর্যের আলো তো দেখবেন না, একটু আলো হবে, এবং আপনার নর্মালি 3টা-4টা পর্যন্ত আলো থাকে, এরপরে হালকা আবার অন্ধকার। লাইক বাংলাদেশে আপনি বলতে পারেন মাগরিবের পরে যে ওয়েদারটা থাকে, যে এখানে কালারটা থাকে কিছুটা এরকম স্লোলি 2টা-3টা থেকে হয়ে যায়, নট 2টা অ্যাকচুয়ালি 3টার পরে হয়। বাট মোস্ট ফ্যাক্ট ইজ লাইক সামারটা ফিনল্যান্ডে অনেক সুন্দর। যারা স্নো লাভ করে তাদের জন্য তো উইন্টার বেস্ট, আর যাদের কাছে মনে হয় যে না আমি সামারে এনজয় করতে চাই, আসলে ফিনল্যান্ডের সামারটা অনেক সুন্দর, এবং ডে টাইম অনেক বেশি, বাহিরে অনেক রকম পার্টি হয়, এবং ওয়েদারটাও অনেক ভালো। সো অনেকে আছে যে সামার খুবই পছন্দ করে ফিনল্যান্ডে, এবং রিয়েলি ফিনল্যান্ডের সামারের এনভায়রনমেন্টটা খুবই ভালো, অলওয়েজ লাইক এ পার্টি মুড। ওয়াও। তো ভাইয়া যে এবার হচ্ছে একটু মানে ডিরেক্ট মানে একটু একাডেমিক টাইপের প্রশ্ন করি যে আচ্ছা আচ্ছা সচরাচর দেখা যায় যে মানে শিক্ষার্থীরা গ্রাজুয়েশন শেষে যখন মানে আমার জানা মতে যে অনেকগুলা মানে ইয়ের যে ক্যাটাগরি গুলা ভার্সিটি গুলা যে ক্যাটাগরি থাকে ওরা হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করতে পারে না। তো মানে এদের আচ্ছা মধ্যে দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল এবং লোকাল বা এরকম অনেক রকমের মানে ক্যাটাগরাইজ করা থাকে। তো মানে এই বিষয়ে যদি আমাদেরকে একটু জানাতেন যে এবং আচ্ছা ঠিক আচ্ছা কতগুলো বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল কোর্স গুলো চালু আছে বা আচ্ছা। এই তথ্যগুলো যদি আমাদেরকে একটু দিতেন। ফিনল্যান্ডে অ্যাকচুয়ালি যারা মাস্টার্স করবেন অথবা ব্যাচেলার করবেন তাদের জন্য 2 রকম ইউনিভার্সিটি আছে। একগুলো হলো রিসার্চ ইউনিভার্সিটি, ফর এক্সাম্পল আপনার হেলসিঙ্কি ইউনিভার্সিটি, আলতো ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ টুরকু, ট্যাম্পেরে, ইয়োভাস্কুলা, টোটাল 13টা ইউনিভার্সিটি আছে। আমি যেগুলোর নাম বললাম এগুলা টপ ইউনিভার্সিটিজ উইথিন লাইক 200-300। এবং আপনার ব্যাচেলার ডিগ্রির জন্য আপনার যেগুলা লাইক এখানে এগুলার নাম হলো অ্যাপ্লাইড সায়েন্স, লাইক ফর এক্সাম্পল JAMK ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। সো ফিনল্যান্ডের প্রতিটা ইউনিভার্সিটির শেষে অ্যাপ্লাইড সায়েন্স যদি লেখা থাকে তার মানে আপনি ধরে নিবেন এটা রিসার্চ ইউনিভার্সিটি না। ওকে, আপনি এখানে এই ইউনিভার্সিটি গুলাতে আপনি ব্যাচেলারও করতে পারবেন, মাস্টার্সও করতে পারবেন। আর যেগুলার সাথে অ্যাপ্লাইড সায়েন্স নেই, অনলি ইউনিভার্সিটি, এগুলাতে আপনি নর্মালি ব্যাচেলার এবং মাস্টার্স দুইটাই অনেক সময় থাকে, বাট মেইনলি এগুলাকে রিসার্চ ইউনিভার্সিটি বলে। এগুলাতে সবাই মাস্টার্স এবং পিএইচডি করে, এবং এগুলাতেও এখন আস্তে আস্তে ফিনল্যান্ড গভর্নমেন্ট চেষ্টা করতেছে যে ইন্টারন্যাশনাল ব্যাচেলার ডিগ্রি ইনক্লুড করার। অলরেডি অনেকগুলো ইউনিভার্সিটিতেই আছে। সো ওইখানে আসতে হলে নর্মালি স্যাট স্কোর লাগে অথবা আপনার আইএলটিএস এ ভালো স্কোর লাগে। সো আপনার মাস্টার্স ইউনিভার্সিটি অথবা রিসার্চ ইউনিভার্সিটি আমি যেগুলা বলছি আপনি মাস্টার্স করতে আসবেন, এগুলাতে আপনার অবশ্যই আইএলটিএস লাগবে, অথবা আপনার
পিটি অথবা টোপেল অথবা এনি আদার্স এখানে দ্যাটস দে রিকোয়ার্ড। নর্মালি আপনি রিসার্চ ইউনিভার্সিটিতে আসতে চাইলেন আপনার মিনিমাম আইএলটিএস 6.5 যেহেতু 6 আইএলটিএসটাই আমাদের মধ্যে সবচেয়ে পপুলার, বাংলাদেশিদের মধ্যে আইএলটিএসটা পপুলার। এবং আমি বলবো যে কেউ যদি আইএলটিএস নিয়ে খুবই ডিপ্রেশনে থাকেন আপনারা পিটির দিকে যেতে পারেন, পিটিটা একটু ইজি, আইএলটিএস এর 6.5 প্রয়োজন। আর আপনি যদি মনে করেন যে হেই আমার পক্ষে আইএলটিএস দেওয়া সম্ভব না, আমি তাহলে কি মাস্টার্স করব না, অবশ্যই আপনি মাস্টার্স করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে সিলেক্ট করতে হবে যেসব ইউনিভার্সিটির নামের সাথে অ্যাপ্লাইড সায়েন্স যুক্ত আছে, অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি, আপনি ওগুলাতে অ্যাপ্লাই করতে পারবেন। তবে আপনাকে 2 ইয়ার্স এর জব এক্সপেরিয়েন্স শো করতে হবে। তবে এখানে আগে আপনার এইসব ইউনিভার্সিটিতে আপনার শুধু অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলোতে আপনার 2 ইয়ার্স জব এক্সপিরিয়েন্স থাকলে আপনি মাস্টার্স করার সুযোগ পাইতেন। বাট বর্তমানে কিছু কিছু ইউনিভার্সিটিতে এর সাথে আপনার আইএলটিএস যুক্ত করে দিছে, হয়তোবা হইতে পারে আইএলটিএস 6.5 অথবা আইএলটিএস 6 এবং পিটি এসব ইনক্লুড করে দিছে। সেহেতু আপনারা চেষ্টা করবেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টটা দেওয়ার, আইএলটিএস অথবা পিটি অথবা আপনার যেটা ভালো লাগে। যদি একেবারেই না পারেন তাহলে আপনি অ্যাটলিস্ট 2 ইয়ার্স জব এক্সপিরিয়েন্স দিয়ে যেসব ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যায় আপনি এগুলা খুঁজে বের করবেন, তাহলে আপনি ওগুলাতে আবেদন করতে পারবেন। তাছাড়া অনেকেই দেখা যায় আমাদের এআইবি অথবা অনেক ইউনিভার্সিটি থেকে যখন ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে ওনাদের সিজিপিএটা খুব লো থাকে, আসলে যেটা দিয়ে মাস্টার্স করা খুবই কঠিন, ভালো স্কলারশিপ পাওয়া খুবই কঠিন। তখন ওনারা মনে করে যে হেই মেবি আমি একটা ব্যাচেলার আবার করতে পারি, তখন ওনারা ব্যাচেলার প্রোগ্রামে আবার আসে। সেহেতু আপনারা আইএলটিএস দিলে আপনারা ব্যাচেলার প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। তবে কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট আইএলটিএস এর প্রয়োজন হয় না, হয়তোবা আপনাকে একটা অ্যাসাইনমেন্ট করতে হয় অথবা আপনাকে একটা এন্ট্রান্স এক্সাম, নরমালি অ্যাসাইনমেন্টটাই বেশি থাকে, এরপর একটা ইন্টারভিউ হয়, এরপর আপনি চান্স পেয়ে যাবেন। এরকমও কয়েকটা সাবজেক্ট আছে, বাট এরকম এখন আর বেশি সাবজেক্ট নেই, কজ ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই এখন আইএলটিএস রিকোয়ারমেন্ট লাগে। সো আপনি এগুলাতে অ্যাপ্লাই করতে পারবেন। আরেকটা অপরচুনিটি আছে, কেউ যদি ব্যাচেলার কমপ্লিট করেন বাট আপনাদের রেজাল্ট খারাপ, বাট আপনারা চাইতেছেন যে মাস্টার্স করবেন কিন্তু আপনাদের আইএলটিএস সিজিপি এর কারণে আপনারা পারতেছেন না, ফিনল্যান্ডে কিছু কিছু ডিপ্লোমা কোর্স আছে, আপনারা এই ডিপ্লোমা কোর্স গুলোতে আসতে পারেন এবং এরপরে আপনি এই ডিপ্লোমাকে অনেক সময় সুযোগ থাকে যে আপনি মাস্টার্সে কনভার্ট করবেন। ডিপ্লোমা শেষে আপনি যদি একটা জাস্ট থিসিস করেন অথবা অল্প কিছু ক্রেডিট করেন আপনাকে তখন ইউনিভার্সিটি মাস্টার্সের সার্টিফিকেটটা প্রোভাইড করে থাকে। সো অনেক রকম অপশন আছে, আপনাকে জানতে হবে আসলে আপনাকে কোন ওয়েতে গেলে আপনি স্কলারশিপ পাবেন। এবং মাস্টার্স ইউনিভার্সিটি গুলাতে আপনাকে 100% স্কলারশিপ পর্যন্ত দিয়ে থাকে এবং সাথে 5000 ইউরো স্কলারশিপ দিয়ে থাকে, যার নাম হইলো ফিনল্যান্ড স্কলারশিপ। নর্মালি প্রতিটা প্রোগ্রামে টপ একজন অথবা দুইজনকে ফিনল্যান্ড স্কলারশিপ দিয়ে থাকে মাস্টার্সের জন্য। এবং আপনাকে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে হয়তোবা সব যতজন স্টুডেন্ট নেয় নর্মালি পার সাবজেক্ট আপনাকে 15 থেকে 20, 50, 70 পর্যন্ত স্টুডেন্ট নিয়ে থাকে। নর্মালি 15 থেকে 20 জনই থাকে পার সাবজেক্টে। দেখা যায় যে সবাইকে হয়তোবা 70% স্কলারশিপ অথবা 50% স্কলারশিপ, অথবা কোনো কোনো ভার্সিটির রুলস ভিন্ন যে 50% স্টুডেন্টকে স্কলারশিপ দেয়, 50% কে কোনো স্কলারশিপ দেয় না টিউশন ফির উপর। তারপর যদি আমি ব্যাচেলার ডিগ্রিতে যাই, আপনি অ্যাপ্লাই করবেন তাহলে আপনার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা কেমন? ব্যাচেলারের ক্ষেত্রেও সেম, অ্যাকচুয়ালি ব্যাচেলারে একটু স্কলারশিপের পরিমাণ কম, এখানেও ফিনল্যান্ড স্কলারশিপ দিয়ে থাকে 5000 ইউরো, বাট নট অলওয়েজ, নট এভরি ইউনিভার্সিটিস অর ক্যান এভরি সাবজেক্ট, এগুলা বেশিরভাগই দিয়ে থাকে যে রিসার্চ ইউনিভার্সিটি যেগুলো, এগুলাতে আপনি ব্যাচেলার করলে আপনি ফিনল্যান্ড স্কলারশিপ পাবেন। বাট আপনি যদি অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে ব্যাচেলার করতে চান এই ক্ষেত্রে নর্মালি স্কলারশিপের পরিমাণ আপ টু 50% দিয়ে থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে 10% অথবা 20% এরকম দিয়ে থাকে। এবং আপনাকে ব্যাচেলার করলে আপনার একটু কষ্ট বেশি যাবে, নর্মালি টিউশন ফি 8 to 12,000 পার ইয়ার, 12,000 ইউরোস। এবং মাস্টার্স এর ক্ষেত্রে নর্মালি টিউশন ফিস 8 থেকে 16,000 অলসো, বাট 16,000 এটা শুধু মনে করেন যে হেলসিঙ্কি আলতোতে একটু বেশি, এছাড়া অন্যান্য ইউনিভার্সিটি গুলোতে নর্মালি 10,000 অথবা 12,000, বাট তারা 100% স্কলারশিপও দিয়ে থাকে এবং সাথে সাথে এখানে আপনাকে লিভিং এক্সপেন্সের জন্য অথবা ফিনল্যান্ড স্কলারশিপ যেটা বলছে এটাও দিয়ে থাকে। সো ওভারঅল আপনারা ফিনল্যান্ডে অল্প টাকায় অল্প খরচে মাস্টার্স অথবা ব্যাচেলার ডিগ্রি করতে পারবেন। এবং এখানে মেইন কোশ্চেন ছিল
কয়টা ইউনিভার্সিটি আছে। সো সামারি আকারে আমি এটা আবার মেনশন করতে চাই, ফিনল্যান্ডে মাস্টার্স করার জন্য রিসার্চ ইউনিভার্সিটি 13টি রয়েছে, এবং ব্যাচেলার করার জন্য আপনি মাস্টার্স রিসার্চ ইউনিভার্সিটিতেও করতে পারবেন অথবা অ্যাপ্লাইড সায়েন্সের টোটাল 22টি ইউনিভার্সিটি রয়েছে। হয়তোবা এরপরে আমি আর একটু আলাপ করব লাস্টের দিকে। এছাড়াও আপনারা চাইলে আরো কিছু ভোকেশনাল ডিগ্রি, ডিপ্লোমা ডিগ্রি আছে যেগুলোতে আসতে পারবেন, এরকম অনেক ওখানে ইনস্টিটিউট রয়েছে ফিনল্যান্ডে। ইয়েস ভাইয়া। তো মুশফিক ভাইয়া, এখানে আমি হচ্ছে একটা কমেন্ট দেখতে পাচ্ছি যে সিজিপিএ কম বলতে 3 আপ অর ডাউন, মানে মিনিমাম সিজিপিএ কত নর্মালি দরকার? সিজিপিএ 3 আপ হলে 3.3 আপ অথবা 3.2 আপ, অ্যাটলিস্ট 3 হইলে আপনি রিসার্চ ইউনিভার্সিটিতে চান্স পাবেন, এবং চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। বাট সিজিপিএ যদি একটু লো হয়, ফর এক্সাম্পল 3 অথবা 2.9, অ্যাকচুয়ালি 3 নিচে চান্স পাওয়া একটু ডিফিকাল্ট, বাট আমি বলবো না যে চান্স পায় না। আমার দেখা 3.10 নিচে অনেকেই চান্স পাইছে, আমি দেখেছি এটা। সো আপনার যদি সিজিপিএটা একটু লো হয়, এক্স্যাক্টলি 3 অথবা 3.1, সো আমি বলবো যে আপনি আইএলটিএস স্কোরটা যদি 7.5 অথবা 7 রাখতে পারেন, এবং আপনার যদি কোনো রিসার্চ অ্যাক্টিভিটি অথবা আপনার থিসিসটা যদি খুব ভালো হয়, গ্রেড ভালো হয়, আপনি অবশ্যই স্কলারশিপ পাবেন। সো লো বলতে আমি 3 এর নিচেই বুঝাইছি, বাট 3 থেকে উপরের দিকে এটাকে আমি ভালোই বলবো। আচ্ছা আচ্ছা। তো মানে এখানে আরো হচ্ছে কিছু কমেন্ট আছে যে আইএলটিএস করা লাগবে কিনা কিংবা আইএলটিএস ম্যান্ডেটরি কিনা। তো এটার কোশ্চেনের অ্যান্সার মনে হয় আমরা আমি দিয়েছি, অলরেডি পেয়ে তারপর আমি গেছি। এক লাইনে হ্যাঁ। অ্যান্সারটা দিতে পারি। মাস্টার্স রিসার্চ করার জন্য রিসার্চ ইউনিভার্সিটিকে আপনাকে মাস্ট আইএলস শো করতে হবে। আপনি ব্যাচেলার, দ্যাট মিনস আপনি অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি এগুলাতে যদি আপনি ব্যাচেলার করতে যান, আপনার আইএলস শো করা লাগবে না অল্প কিছু সাবজেক্টে, এবং মাস্টার্স করতে গেলে অল্প কিছু সাবজেক্টে আপনি 2 ইয়ার্স জব এক্সপিরিয়েন্স দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা আচ্ছা। তো এই বিশ্ববিদ্যালয়গুলোতে সচরাচর কোন টাইম গুলোতে অ্যাডমিশন, মানে অ্যাডমিশন পিরিয়ডটা কোন টাইম গুলোতে শুরু হয় বছরের? ইয়েস, নর্মালি ফিনল্যান্ডে সারা বছরই অ্যাডমিশন থাকে, বাট মেইন অ্যাপ্লিকেশন ব্যাচেলার এবং মাস্টার্স এর জন্য জানুয়ারিতে অথবা ডিসেম্বরের শেষে শুরু হয়। জাস্ট মানে 17 জানুয়ারিতে একটা জয়েন্ট অ্যাপ্লিকেশন বলে, এটা শেষ হলো। জয়েন্ট অ্যাপ্লিকেশনটা হলো, মনে করেন অনেকগুলা ইউনিভার্সিটি মিলে আপনি টোটাল 6টা সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবেন। আপনার সাপোজ ধরেন যে আপনার ইউনিভার্সিটি 15টা ইউনিভার্সিটি, যেখানে আপনি একসাথে টোটাল 6টা সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবেন। এখন আপনি ডিসাইড করবেন আপনি কি একটা, দুইটা, তিনটা ভার্সিটিতে টোটাল 6টা সাবজেক্টে করবেন, নাকি আপনি 6টা ইউনিভার্সিটি থেকে 6টা সাবজেক্টে করবেন। এটাকে নর্মালি জয়েন্ট অ্যাপ্লিকেশন বলে। সো এটা নর্মালি বছরে একবারই হয়, যেটা হলো ডিসেম্বরের লাস্টে শুরু হয়। নর্মালি এবার শুরু হয়েছে যেমন জানুয়ারির 3 তারিখে, এক এক বছর এক এক টাইমে শুরু হয়। নর্মালি জানুয়ারির 3 অথবা 4 শুরু হয়, এবং জানুয়ারির 17 অথবা 18 তারিখ পর্যন্ত কন্টিনিউ হয়। সো এটা বছরে একবারই শুরু হয়। এছাড়া আপনি ফেব্রুয়ারি মার্চে কিছু সেপারেট অ্যাপ্লিকেশন চলে, অগাস্টের দিকে কিছু কিছু ইউনিভার্সিটিতে কিছু সেপারেট অ্যাপ্লিকেশন চলে, অক্টোবরের লাস্ট অথবা নভেম্বরে কিছু রোলিং অ্যাডমিশন বলে আপনাকে মাস্টার্স এর জন্য, অথবা আপনার আর্লি বার্ডও বলে। সো কিছু সেপারেট অ্যাপ্লিকেশন নভেম্বরের দিকে, অক্টোবরের দিকে চলতে থাকে। সো আপনি যদি ইচ্ছা থাকে আপনি ফিনল্যান্ডে আসবেন, সো আপনি কন্টিনিউ করতে পারেন, আপনি সারা বছরই চেক করতে পারেন যে কখন ফিনল্যান্ডে এখানে অ্যাপ্লাই করা যায়। আশা করি আপনি পেয়ে যাবেন। নর্মালি আপনি এটা চেক করতে পারবেন studyinfo.fi। সো আপনাকে অ্যাপ্লাই করতে হলে নর্মালি studyinfo.fi এখান থেকে অ্যাপ্লাই করতে হবে, এবং এখানে অনেকগুলো অপশন আছে আপনি খুঁজে বের করার জন্য এখন কোনো কোর্স রানিং আছে কিনা। সো আপনি এখান থেকে দেখতে পারবেন কোনো কোর্স রানিং আছে কিনা। বাট মেজরিটি অ্যাপ্লিকেশন, ফর এক্সাম্পল আমি সামারি হিসাবে বলতে পারি, জানুয়ারিতে মেইন অ্যাপ্লিকেশন চলে, এরপরে অগাস্ট সেপ্টেম্বরে কিছু অ্যাপ্লিকেশন চলে, এবং নভেম্বরে অ্যাপ্লিকেশন চলে। সো ওভারঅল ফুল ইয়ার, সারা বছরই আপনি অ্যাপ্লিকেশন পাবেন, বাট মেইন অ্যাপ্লিকেশন জানুয়ারিতে। আর আচ্ছা আপনি আচ্ছা যদি ডিপ্লোমা কোর্স করতে চান, তাহলে ওই ডিপ্লোমা কোর্সটাও সারা বছরই থাকে। আচ্ছা আচ্ছা। তো আমি হচ্ছে ধরেন ভাইয়া যে একটা নির্দিষ্ট মানে গোল ফিক্স করলাম যে মানে আমার এখন ফিনল্যান্ড যেতে হবে। তো আমি মানে এটা কতদিন আগে থেকে, অ্যাপ্লিকেশন করার কতদিন আগে থেকে আমি সব বিষয়গুলো মানে সেট করব, আর পাশাপাশি অ্যাপ্লিকেশন করার প্রসেসটা
আসলে কেমন কি সেটা যদি আমাকে একটু আমি জানাতেন। বলবো, যেমন আমি আমার কথাই বলছিলাম, আমি গ্রাজুয়েশনের আগেই কিন্তু অ্যাপ্লাই করছি। সো আপনারা যারা নর্মালি এআইবি তে আছেন, আপনারা ব্যাচেলার করতেছেন, আপনারা চাইতেছেন যে মাস্টার্সে আবেদন করবেন, আমি বলবো যে আপনাদের নেক্সট টার্গেট হলো 2025 জানুয়ারির 17 কি 18 তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এক্সাক্ট ডেট এখনো জানা নেই। সো এটা 17 তারিখ হবে অথবা 18 তারিখ হবে। সো আপনাকে এর মধ্যেই আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের প্রিপারেশন নিতে হবে। ফার্স্ট কাজ হলো এটা। ফার্স্ট কাজ অ্যাকচুয়ালি আপনার ব্যাচেলর কমপ্লিট করা, আমি বলবো ওইটাকে আপনাকে অবশ্যই কন্টিনিউ করতে হবে। ওইটা ছেড়ে দিয়ে তো আপনি আইএলটিএস করলে অথবা আপনি পিটি করলেন তাহলে হবে না। আপনি আপনার স্টাডির পাশাপাশি আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট আপনার যেটা ভালো লাগে, আপনি আইএলটিএস অথবা পিটি আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আপনি এটার প্রিপারেশন নিতে পারেন এবং চেষ্টা করবেন, যদি আপনি মাস্টার্স যারা ব্যাচেলার অ্যাপ্লিকেন্ট আবার ব্যাচেলার করবে আপনার ছোট ভাই বা কেউ থাকলে তাদের জন্য ইনফরমেশনটা, আইএলটিএস মিনিমাম 6 এবং পিটিই 55, এবং আপনার যদি মাস্টার্সে আপনি অ্যাপ্লিকেন্ট হন আইএলটিএস আপনার 6.5 এবং পিটিই অ্যাটলিস্ট যাতে 55 এর উপরে থাকে, 60 ইজ বেটার। আমি বলবো যে 60 পেলে আপনি চান্স পেয়ে যাবেন। 62 নর্মালি 60 62 এক এক ভার্সিটি এক এক রিকোয়ারমেন্ট থাকে। সো আপনাকে এটার জন্য এখন প্রিপারেশন নিতে হবে। যেহেতু আমি ধরে নিলাম যে ফর এক্সাম্পল আপনি 2025 জানুয়ারিতে, মিড অফ জানুয়ারিতে অ্যাপ্লাই করবেন, এর সাথে সাথে আপনাকে আরো কয়েকটা কাজ করতে হবে। আপনি যদি এখন থিসিস করেন অথবা সামনে থিসিস করবেন, আপনাকে থিসিস বুকটা খুব ভালোভাবে লিখতে হবে, অথবা থিসিস টপিকসটা যাতে ভালো হয়, যাতে এটা নিয়ে বাহিরে রিসার্চ থাকে, রিসার্চ বেসড হয়, তাইলে একটু ভালো আপনি ওইটা নিয়ে তাইলে অ্যাপ্লিকেশনের সময় আপনি হাইলাইট করতে পারবেন যে হ্যাঁ আমি খুব ভালো একটা টপিক্স এর উপর থিসিস করেছি, আমার এই টপিকসটার উপর আমি পিএইচডি করতে চাই, মাস্টার্স করতে চাই, তখন আপনি ইজিলি মাস্টার্স করতে পারবেন। এবং আপনাকে আরো কিছু জিনিস, আপনি যদি সাপোজ আপনি অলরেডি গ্রাজুয়েটেড বা আপনি জানুয়ারির আগে গ্রাজুয়েশন করে ফেলবেন, তাহলে আপনি কয়েকটা জিনিসের উপর এখানে গুরুত্ব দিতে পারেন। আপনার সার্টিফিকেট গুলো ভেরিফিকেশন করতে হয় ফিনল্যান্ডে অ্যাপ্লাই করার ক্ষেত্রে। ফর এক্সাম্পল আপনি গ্রাজুয়েট, তাহলে আপনি আপনার ব্যাচেলার এবং মাস্টার্স এর প্রফেশনাল সার্টিফিকেট অথবা মেইন সার্টিফিকেট আপনি এটাকে প্রথমে স্ক্যান করবেন। স্ক্যান করায় দেন এটাকে প্রিন্ট করবেন, কয়েক কপি, 4-5 কপি আপনার যতটুকু ভালো লাগে। প্রিন্ট করার পরে আপনি রেজিস্টার অফিসে নিয়ে যাবেন, এআইবি রেজিস্টার অফিস। রেজিস্টার অফিসে গিয়ে যদি আপনি জাস্ট বলেন যে আমি ফিনল্যান্ডে আবেদন করব, আমার এই সার্টিফিকেট গুলা মিনিস্ট্রিতে যাবে, তাহলে ওনারা ভেরিফাইড এবং অ্যাটাস্টেড দুইটা সিল করবে এবং সাইন করে দিবে। সো আপনার এই কাজটা শেষ হওয়ার পরে আপনি এডুকেশন মিনিস্ট্রিতে যেতে হবে। আপনি এডুকেশন মিনিস্ট্রিতে গেলে ওনারা এটা ভেরিফাই করে দিবে। এরপরে আপনাকে ফরেন মিনিস্ট্রিতে যেতে হবে, আপনারা ফরেন মিনিস্ট্রি থেকেও ওনারা ভেরিফাই করে দিবে। কিন্তু আপনি যদি ইউনিভার্সিটি থেকে ভেরিফিকেশন না করেন, তাহলে আপনাকে এডুকেশন মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি ভেরিফাই করে দিবে না। সো যারা গ্রাজুয়েট আছেন অথবা এর আগে গ্রাজুয়েশন করে ফেলবেন, আপনারা এই কাজটা আগেই কমপ্লিট করে রাখবেন। সাথে সাথে আপনাদের পাসপোর্টটা খুবই জরুরি, যেহেতু বাহিরে পড়ালেখা করতে আসবেন। আপনারা অবশ্যই আপনাদের পাসপোর্টটা না থাকলে অ্যাপ্লাই করবেন, অথবা এটা যাতে ভ্যালিডিটি থাকে অ্যাটলিস্ট ফিউ মান্থস, 4 to 6 month or 1 year, এটা দিয়ে খেয়াল রাখবেন। প্রয়োজনে আপনারা এটাই কি বলে যে নতুন পাসপোর্টের জন্য আবেদন করে দিবেন। এরপরে যেহেতু অ্যাপ্লিকেশন পিরিয়ডটা, জয়েন্ট অ্যাপ্লিকেশন পিরিয়ডটা খুবই কম সময় হয়, ফর এক্সাম্পল এই বছর হয়েছে জানুয়ারির 3 তারিখ থেকে জানুয়ারির 17 তারিখ, সো অনলি ফর এক্সাম্পল 2 weeks। সো এই টাইমে আপনার ইউনিভার্সিটি গুলাতে গিয়ে ইউনিভার্সিটির সাবজেক্ট সিলেকশন করা খুবই ডিফিকাল্ট। সো আমি বলবো যে আপনারা এখন থেকেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে কি কি মাস্টার্স প্রোগ্রাম আছে, ইন্টারন্যাশনাল মাস্টার্স প্রোগ্রাম, আপনারা এগুলা দেখবেন। তারপর আপনারা দেখবেন এগুলা কি ফিজিক্যালি ক্লাস হবে নাকি অনলাইন ক্লাস হবে, কারণ অনলাইন ক্লাস হলে আপনি রেসিডেন্স পারমিট পাবেন না, ফিনল্যান্ডে আসতে পারবেন না। এটা খুবই কেয়ারফুলি আপনাকে দেখতে হবে। আপনি না বুঝলে আপনার সিনিয়রদের কাছ থেকে আপনি গাইডলাইন নিতে পারেন, কোন সাবজেক্টে রেসিডেন্স পারমিট দিবে, কোন সাবজেক্টে দিবে না। সো আপনি সাবজেক্টটা সিলেক্ট করবেন। সাবজেক্টটা সিলেক্ট করার সময় আপনি দেখতে পাবেন ওইখানে ভিতরে ওনারা বলাই দেওয়া থাকে, যদিও অ্যাপ্লিকেশন শুরু হয় নাই, আপনার কি কি ডকুমেন্টস লাগবে। ফর এক্সাম্পল আপনার সিভি লাগবে, মোটিভেশন লাগবে, মোটিভেশন লেটার। তারপর কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনার ভিডিও করতে হয়, ফর এক্সাম্পল আপনার ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ফিনল্যান্ড, অ্যাবো একাডেমি, এসব গুলাতে আপনার ভিডিও 2 মিনিট অথবা 90 সেকেন্ডের একটা ভিডিও সাবমিট করতে হয়। এবং কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনার রিসার্চ প্রপোজালও সাবমিট করতে হয় ফর মাস্টার্স ডিগ্রি, ফর এক্সাম্পল ইউনিভার্সিটি অফ ওলু,
এটাকে আপনার রিসার্চ প্রপোজাল সাবমিট করতে হয়। তারপরে আপনার দেখা যায় যে দুইটা মিনিমাম রিকমেন্ডেশন লেটার লাগে। সো আপনি এগুলো দেখতে পারেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে কোনটার জন্য কি কি রিকোয়ারমেন্ট আছে, আপনি সেই অনুসারে প্রস্তুতি নিতে পারেন। ফর এক্সাম্পল সিভির জন্য আপনার ইউরোপাস ফরম্যাট মাস্ট লাগবে। আপনি ম্যানুয়ালি আপনার নিজের মতো বানাইলে আসলে ফিনল্যান্ড এটা অ্যাকসেপ্ট করে না নরমালি। সো আপনাকে ইউরোপাস ফরম্যাট অনুসারে ভিডিও বানাইতে হবে, সরি সিভি বানাইতে হবে। তারপর মোটিভেশন লেটারটার প্রত্যেকটা ইউনিভার্সিটির গাইডলাইন আছে, কত হাজার ওয়ার্ড হবে অথবা কত হাজার ক্যারেক্টার হবে অথবা ফন্ট সাইজ কি হবে এবং কত ম্যাক্সিমাম কত পেজ হতে পারবে। আপনি সেই অনুসারে আপনার রিকোয়ারমেন্ট অনুসারে এবং তাদের কিছু কোশ্চেন দেওয়া থাকে সেই অনুসারে আপনি মোটিভেশন লেটারটাও অ্যাডভান্স রেডি করে রাখতে পারেন। ফর ভিডিওস আপনি চাইলে আগেই কন্টেন্ট রেডি করে আপনি ভিডিও রেডি করে রাখতে পারেন অথবা আপনি কন্টেন্ট রেডি করে রাখতে পারেন, জাস্ট অ্যাপ্লিকেশনের সময় ভিডিওটা করে সাবমিট করে দিবেন লিঙ্কটা। এবং রিসার্চ প্রপোজালটাও সেম, আপনি আগেই রিসার্চ প্রপোজালটার টপিকস গুলা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে দেখতে পারেন এবং আপনি আগেই লিখে রাখতে পারেন আপনি কিসের উপর মাস্টার্স থিসিস করবেন। রিসার্চ প্রপোজালটা মেইনলি হয় যে আপনি মাস্টার্স থিসিসটা কিসের উপর করতে চান, ওই বেস সেহেতু আপনি যদি আগেই ডিসাইড করেন যে আমি রিসার্চ প্রপোজালটা এই একটা সাবজেক্টের উপর লিখবো, তাহলে আপনি এটা আগে রেডি করে রাখতে পারেন। তবে খেয়াল রাখবেন যে রিসার্চ প্রপোজালটা আপনি অবশ্যই আগে ইউনিভার্সিটির ওয়েবসাইটে চেক করবেন তারা কি কি টপিকস এর উপর রিসার্চ করে। তাদের রিসার্চ ফিল্ডের সাথে আপনার রিসার্চ ফিল্ডটা যদি মিলে অথবা সিমিলারিটি থাকে তখনই আপনি চান্স পাওয়ার সম্ভাবনা থাকে। যদি আপনি আসলে তাদের ওয়েবসাইট ভালো করে চেক না করেন এবং না দেখেন আসলে ইউনিভার্সিটি অথবা ওই গ্রুপ এখানে কিসের উপর রিসার্চ করে এবং আপনি আপনার মন মতো একটা রিসার্চ টপিকস লিখে দিয়েছেন, সেই ক্ষেত্রে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরে আসে যে আমি রিকমেন্ডেশন লেটার, নর্মালি ফিনল্যান্ডে 2টি রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হয়। সো এটা আপনি আপনার ইউনিভার্সিটি থেকে নেবেন। যদি আপনি জব করেন আপনি চাইলে একটা আপনার জব থেকেও নিতে পারেন, একটা ইউনিভার্সিটি থেকে, অথবা আপনি 2-এর অধিকও নিতে পারেন, এটা নিয়ে আপনার প্রবলেম নাই। সো আমি বলবো যে একটা রিসার্চ একটি রিকমেন্ডেশন লেটার অবশ্যই আপনার ব্যাচেলর থিসিস সুপারভাইজারের কাছ থেকে নিতে হবে। অনেকেই কোশ্চেন করে যে কেন যদি আমি কি ডক্টরেট ডিগ্রিধারী কোনো স্যার অথবা ফ্যাকাল্টির কাছ থেকে কি রিকমেন্ডেশন লেটার নিব নাকি নর্মাল যে কোনো একজন হইলেই হবে। আমি বলবো যে থিসিস সুপারভাইজার যে কেউ হতে পারে এবং থিসিস সুপারভাইজারের রিকমেন্ডেশন লেটারটা খুবই গুরুত্বপূর্ণ। ফর এক্সাম্পল আপনার সুপারভাইজার পিএইচডি ডিগ্রি নাই কিন্তু উনি আপনার সুপারভাইজার, সো আপনি উনার কাছ থেকে নিলেন না কিন্তু আপনি অন্য একজনের কাছ থেকে নিলেন যিনি পিএইচডি ডিগ্রিধারী। আমি বলবো যে এই ক্ষেত্রে আপনি প্লাস কোনো এক্সট্রা বেনিফিট পাবেন না, উল্টা এটা আপনার জন্য ভালো না, আপনি কম পয়েন্ট পাবেন। কারণ আপনার সুপারভাইজার আপনাকে সবচেয়ে ভালোভাবে রিকমেন্ড করতে পারবে এবং উনি আপনাকে সবচেয়ে বেশি জানে, যেহেতু উনার রিকমেন্ডেশন লেটারটা ইউনিভার্সিটি বেশি অ্যাকসেপ্ট করবে। সো আমি বলবো যে একটি রিকমেন্ডেশন লেটার অবশ্যই সুপারভাইজারের কাছ থেকে নেবেন। আরেকটি রিকমেন্ডেশন লেটার আপনি আপনার কোনো এক ফ্যাকাল্টির কাছ থেকে যিনি আপনাকে ভালোভাবে চেনে অথবা আপনি ভালো করেছেন অথবা আপনি যেই সাবজেক্টে অ্যাপ্লাই করবেন ওই রিলেটেড কোনো একটা সাবজেক্ট টিচারের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন। এবং আপনারা অ্যাপ্লাই করতে চাইলে আপনারা studyinfo.fi এখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। আমি আই থিঙ্ক আপনাদের এইসব টপিকস গুলা আপনাদের অ্যাপ্লিকেশনের আগে অবশ্যই মনে রাখতে হবে। এরপরে অ্যাপ্লিকেশন করার পরে প্রসেস গুলা যদি আপনারা জানতে চান অবশ্যই আমি বলবো, বাট আই থিঙ্ক মুশফিক ভাই ইজ হিয়ার, সো ওনার কাছে যদি কোনো কমেন্টস অথবা কোনো প্রপোজাল থাকে আমি আলোচনা করার জন্য, তাহলে আমি আরো কন্টিনিউ করতে পারি। থ্যাংক ইউ ভাই। এখানে হচ্ছে অনেক অনেক প্রশ্ন আসছে দেখতে পাচ্ছি। তো আমাদেরকে হচ্ছে আসাদুজ্জামান শিহাব জিজ্ঞাসা করেছে যে ফিনিশ ল্যাঙ্গুয়েজটা ম্যান্ডেটরি কিনা। ফিনিশ এটা ল্যাঙ্গুয়েজ যদি ম্যান্ডেটরি না, আমি অলমোস্ট মোর দেন 5 ইয়ার্স ফিনল্যান্ডে আছি, আমি এখনো ফিনিশ ল্যাঙ্গুয়েজ পারি না। বাট আমি বলবো যে আমি মাস্টার্স কমপ্লিট করেছি একটা, এরপর আমি একটা রিসার্চ কোম্পানিতে আমি জব করেছি ল্যাবরেটরি ইঞ্জিনিয়ার হিসাবে, এখন আমি আবার পিএইচডি করতেছি। সো আমি এখনো কোনো প্রবলেম ফেস করি নাই, বাট আমি জাস্ট নর্মাল ফিনিশ জানি, বাট আমি এক্সপার্ট না। সো আমি বলবো আচ্ছা যে আচ্ছা। এটা এত ম্যান্ডেটরি না, তবে বাট ফিনিশ থাকা ভালো, ফিনিশ থাকলে আপনি জব পাইতে ইজি হবে, ফিনিশ থাকা অবশ্যই ভালো। মানে জবের ক্ষেত্রে যদি আসি, মানে এখানে হচ্ছে আউটসাইড ইউনিভার্সিটি আমার হচ্ছে জব ফ্যাসিলিটিসটা কেমন, মানে যদি আমি পার্ট টাইম জব করতে চাই বা এরকম কিছু। ওকে, স্টুডেন্ট যারা আসলে ফিনল্যান্ডে আসে নর্মালি তাদের জন্য বেস্ট জব, বা আমি যদি অ্যাকচুয়াল সিনারিওটা বলি তাহলে ম্যাক্সিমাম স্টুডেন্ট চেষ্টা করে যে ফুড ডেলিভারির জব করতে। কারণ ফুড ডেলিভারি নর্মালি ফিনল্যান্ডের টপ 2টাই কোম্পানি, একটা বোল্ট একটা ফুডোরা।
সো ওল্ড যেটা, এটা হলো আপনি আপনার মনের মতো যখন ইচ্ছা তখন কাজ করতে পারবেন, কোনো টাইম লিমিটেশন নাই, কখন স্টার্ট করবেন কখন এন্ড করবেন এটা আপনার ইচ্ছা। বাট এই কাজটা পাওয়া খুবই কঠিন। আমি বলবো যে 6 মান্থ ইভেন 1 ইয়ারেও এই কাজটা পাওয়া খুবই কঠিন। বাট নর্মালি যারা স্টুডেন্ট আসে তারা ফুড ডেলিভারি করে ওল্ডে, এবং ফুডোরাও অনেকে পছন্দ করে। বাট ফুডোরাতে আপনাকে আগে শিফট নিতে হয়, আপনি আগে যাদেরকে জানাইতে হবে আপনি কখন কাজ করবেন, এবং ওই কাজটা পাওয়া এত ইজি না, সবসময় টাইম অ্যাভেলেবেল থাকে না, বাট ওইখানে অনেকে কাজ করে। সো এটা গেল ফুড ডেলিভারি। এরপরে মোস্ট পপুলার, বা আমি বলবো না পপুলার, বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট যে কাজগুলো করে সেটা হলো তারা হয়তো রেস্টুরেন্টে জব করে। এটা হতে পারে বাংলাদেশি কোনো রেস্টুরেন্ট অথবা বিদেশি কোনো রেস্টুরেন্ট, সেহেতু তারা রেস্টুরেন্টের জবটাও আপনারা করতে পারবেন পার্ট টাইম হিসাবে। এরপরে অনেকেই আছে যে এখানে আমরা যেটাকে এখানে হয়তো ক্লিনিং জব যেটা বলে, হয়তো এটা হতে পারে অফিস ক্লিনিং, অথবা হইতে পারে এখানে কোনো একটা সুপার শপ ক্লিনিং। তো এইসব ক্লিনিং জব গুলো অনেকে করে থাকে, এবং এখানে এতে ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায় সার্ভাইভ করার জন্য। তো নর্মালি এই জব গুলাই করে থাকে। বাট নর্মালি আমি এরকম খুবই কম দেখেছি যারা ব্যাচেলার অথবা মাস্টার্স করতে এসে অফিসিয়াল জব পেয়ে গেছে অ্যাজ এ পার্ট টাইম। সো পার্ট টাইম জব হিসেবে নর্মালি অন্যান্য দেশে এগুলাই হয়ে থাকে, ফুড ডেলিভারি অথবা রেস্টুরেন্ট জব, অথবা আপনার ক্লিনিং টাইপের যেসব জব আছে, অথবা ইচ্ছে আরেকটা জব আছে আপনি নাইটে আপনি পস্তি বলে এখানে, যেমন পেপার গুলা বাসায় বাসায় সেন্ড করে দেওয়া। সো এটা নর্মালি নাইট 3 to 4 আওয়ার জব। সো এইসব জব গুলো স্টুডেন্টরা করে থাকে। আচ্ছা আচ্ছা। আর এগুলো তো হচ্ছে স্যালারি মানে এক্সপেক্টেড কেমন আসে? লাইক আমরা আজকে যদি অন্যান্য ওকে, কান্ট্রিগুলোতে যদি দেখি যে সেখানে একটা মিনিমাম এভারেজ স্যালারি থাকে। অ্যাকচুয়ালি ফিনল্যান্ডে যদি আপনি ফুড ডেলিভারি করে থাকেন, এখানে কোনো নর্মালি স্যালারিটা আওয়ারলি না, আপনি কত বেশি জব করতেছেন কত বেশি ডেলিভারি দিচ্ছেন তত বেশি টাকা পাবেন এখানে। ফর এক্সাম্পল বোল্টের ক্ষেত্রে এরকমই হয়। বাট ফুডোরা যেটা আরেকটা কোম্পানি আছে ওইটা একটু ভিন্ন, ওইটা আওয়ারলি আপনাকে পে করে, প্লাস আওয়ারলির সাথে আপনার মানে প্রতি ডেলিভারির উপর আপনার একটা অ্যামাউন্ট, ফর এক্সাম্পল 2 ইউরো 2 ইউরো সামথিং, আমি এক্সাক্ট অ্যামাউন্টটা জানি না, ফর এক্সাম্পল 2 ইউরো সামথিং পার ডেলিভারিতে অ্যাড হয়। সো আপনি যদি সাপোজ 2 ঘন্টা জব করছেন, আপনার যদি পার আওয়ার 7 ইউরো হয়, তাহলে আপনি 2 আওয়ার 14 ইউরো পাইলেন। এবং আপনি যদি আরো 5টা ডেলিভারি করেন, ওইখানে যদি আপনার একটা ডেলিভারি 2 ইউরো করে এক্সট্রা হয়, তাহলে আরো 10 ইউরো এক্সট্রা ইনক্লুড হইলো। এটা হলো ফুড ডেলিভারি ফুডোরার ক্ষেত্রে। বাট ওল্ড যেটা আছে এটা হলো যে আপনি যত বেশি ডেলিভারি করবেন অত টাকা, বাট আপনি যদি কোনো ডেলিভারি না করেন আপনার কোনো টাকা নেই। সো এটা একটা। আর ওভারঅল যে স্ট্যান্ডার্ড রুলস, যদি আপনি রেস্টুরেন্টে জব করেন অথবা পোস্টিতে জব করেন অথবা ক্লিনিং জব করেন, নর্মালি অ্যাপ্রক্সিমেটলি পার আওয়ার 10 ইউরো, 10 ইউরো ওর 9 ইউরো সামথিং। অ্যাকচুয়ালি পোস্টিতে আমি যতটুকু জানি একটু কম, 9 ইউরো 8 ইউরো সামথিং, অথবা আপনার রেস্টুরেন্ট এবং আপনার ক্লিনিং জব গুলাতে 10 থেকে 11 অথবা 12 ইউরো এরকম হয়, ডিপেন্ডস করে। বাট ম্যাক্সিমামই আমি বলবো যে 10 ইউরোর উপরে। এবং আপনারা, হ্যাঁ মুশফিক ভাইয়া। আচ্ছা আচ্ছা। তো এখানে হচ্ছে আমাদেরকে রুয়ান জামামি আমাদেরকে প্রশ্ন করছে যে কম্পিউটার সায়েন্সে এমএসসি তে কি কি প্রোগ্রাম অ্যাভেলেবল? আচ্ছা, এটা কম্পিউটার যদি সায়েন্স রিলেটেড আমি বলবো যে কম্পিউটার সায়েন্স রিলেটেড অনেক সাবজেক্ট অ্যাভেলেবেল। ফর এক্সাম্পল আমার মাথায় প্রথমে আসলো যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, অথবা ওখানে ডাটা অ্যানালাইটিক্স, ডাটা অ্যানালাইসিস। ঠিক আছে। সো বাট ফিনল্যান্ডে আপনি যদি ওয়েব বেস অথবা সফটওয়্যার বেস প্রোগ্রামে আসেন, আপনি জব পাওয়ার সম্ভাবনা খুবই বেশি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ আসেন। তবে অনেক স্টুডেন্টই আসে ডাটা অ্যানালাইটিক্স, ডাটা অ্যানালাইসিস এসব গুলাতে আসে। তো এগুলাতেও ভালো পরিমাণে জব আছে। সিএসসি রিলেটেড আমি বলবো যে ফিনল্যান্ডের মধ্যে সবচেয়ে বেশি জব হলো সিএসসি রিলেটেড। এটা হইতে পারে ইনফরমেশন টেকনোলজি, এটা হইতে পারে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। বাট আপনার ওই আসলে কোন সাবজেক্টের উপর আপনি মাস্টার্স করতেছেন, মেজর করতেছেন, এটা এত বেশি ম্যাটার করে না। আমি এরকমও দেখছি, আমার বন্ধু আছে যে ইনফরমেশন টেকনোলজির উপর মাস্টার্স করেছে, তারপর সে ডেভঅপস অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার এসব ফিল্ডে জব করতেছে। সো আপনি আসলে চেক করতে পারেন আপনার থিসিসটা কোন টপিকস এর উপর, আপনি কিসের উপর থিসিস করেছেন, আপনি থিসিসের উপর বেসড করে আপনি সাবজেক্ট সিলেকশনটা করতে পারেন, এটা সবচেয়ে বেটার। তাহলে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা খুবই বেশি।
এখন ফর এক্সাম্পল আপনি কোয়ান্টাম কম্পিউটিং এর উপর থিসিস করেছেন, যদিও এটা এক্স্যাক্টলি সিএসসি না, বাট অনেকে সিএসসি থেকে কোয়ান্টাম কম্পিউটিং এর উপর থিসিস করে থাকে। সেহেতু আপনাকে দেখতে হবে আসলে আপনার কোন ইউনিভার্সিটিতে কোয়ান্টাম টেকনোলজির উপর রিসার্চ করতেছে, অথবা আপনি যদি ডাটা সায়েন্স অথবা ডাটা অ্যানালাইটিক্স এর উপর মাস্টার্স ব্যাচেলর থিসিস করেন, আপনাকে খুঁজে বের করতে হবে কোন কোন ইউনিভার্সিটিতে ডাটা অ্যানালাইসিস অথবা ডাটা অ্যানালাইটিক্স কোর্সগুলো আছে। তবে আমি বলবো যে ম্যাক্সিমাম রিসার্চ ইউনিভার্সিটিতেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোর্স থাকে, ডাটা অ্যানালাইসিস রিলেটেড কোর্স থাকে, এবং কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনার সাইবার সিকিউরিটি অথবা গেম ডিজাইনিং এসবগুলোর উপর কোর্স থাকে। সেহেতু আপনার ইন্টারেস্ট কোন ফিল্ডের উপর, আপনি সে অনুসারে আসলে সাবজেক্ট সিলেক্ট করে অ্যাপ্লাই করতে পারেন। আই থিঙ্ক আপনি আপনার অ্যান্সারটা পেয়েছেন, এবং যদি আপনার এর চেয়ে বেশি কোনো হেল্প লাগে আপনি আপনার আচ্ছা সিনিয়রদেরকে আচ্ছা। আস্ক করতে পারেন, অথবা studyinfo.fi এখানে গিয়ে চেক করতে পারেন। এইখানে আমি একটা প্রশ্ন অনেক দেখতে পাচ্ছি যে মানে তারা আইএলটিএস নিয়ে অনেক হতাশায় আছে। যে মানে তারা যদি হচ্ছে আইএলটিএস স্কোর যদি মানে ফুলফিল করতে না পারে মিনিমাম, মানে তাহলে তাদের আসলে কি করা উচিত? মানে এরকম একটা প্রশ্ন। আপনারা যদি কেউ যদি মনে করেন যে আপনারা আসলে আইএলটিএস এ 6.5 পাবেন না, আপনাদের পক্ষে এটা কোনোভাবেই সম্ভব না। আমি বলবো যে যদি আপনার জব এক্সপিরিয়েন্স থাকে, আপনারা এখানে জব এক্সপিরিয়েন্স দিয়ে অ্যাপ্লাইড সায়েন্সের যেসব ইউনিভার্সিটি যেসব সাবজেক্টে অ্যাপ্লাই করা যায় এগুলাতে অ্যাপ্লাই করেন। বাট যদি আপনি ফ্রেশ গ্রাজুয়েট হন, আপনি অথবা গ্রাজুয়েট হবেন, আপনার পক্ষে জব এক্সপিরিয়েন্স তো বললে আর 2 বছর হয় না, এবং এক্সপিরিয়েন্সটা আপনি স্টুডেন্টশিপ থাকা অবস্থায় দেখাইলে হবে না। 2 ইয়ার্স কাউন্ট হবে আপনার গ্রাজুয়েশন ডেটের পর থেকে। সো কেউ যদি চালাকি করে যে আমি স্টুডেন্ট থাকা অবস্থায় 2 ইয়ার্স জব করেছি বাই সামহাউ, সো ইটস নট অ্যাকসেপ্টেড। সো আমি বলবো যে ফিনল্যান্ডে কিছু পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা আছে, এগুলা নর্মালি 1 ইয়ারের হয়ে থাকে। আপনারা এই কোর্সগুলো দেখতে পারেন, এইগুলাতে আসতে পারেন, এবং এটাকে পরে চাইলে মাস্টার্সে কনভার্ট করা যায়। এবং আপনি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় যে সাপোজ 60 ক্রেডিট অথবা 90 ক্রেডিট যেটাই কমপ্লিট করেন, যত ক্রেডিটের হয়ে থাকে, আপনি এটাকে আপনার মাস্টার্সে কনভার্ট করে এরপরে দেখা যায় যে শুধু আপনি থিসিস এবং সাথে 30 ক্রেডিটস অথবা ফিউ ক্রেডিটস করলে আপনার মাস্টার্স ডিগ্রি হয়ে যাবে। ফর এক্সাম্পল 1 ইয়ারের আপনি একটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা আসছেন, এখানে আপনি 60 ইসিটিএস কমপ্লিট করলেন পোস্ট গ্রাজুয়েশন করার অবস্থায়। আর আপনার মাস্টার্স করার সময় কি হয়, আপনাকে 90 ইসিটিএস এর থিওরি কমপ্লিট করতে হয়, 30 ইসিটিএস এর থিসিস করতে হয়। সো যেহেতু আপনি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় অলরেডি 60 ইসিটিএস এর থিওরি কমপ্লিট করে ফেলছেন, সেহেতু আপনি জাস্ট আবার মাস্টার্সে ওদেরই কনভার্সন থাকে, আপনি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা থেকে মাস্টার্সে যাওয়ার জন্য জাস্ট একটা ইন্টারভিউ দিবেন, ইন্টারভিউ নিয়ে মাস্টার্সে জয়েন করবেন। এরপর আপনার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমার 60 ক্রেডিটকে আপনি ট্রান্সফার করে নিয়ে আসবেন আপনার মাস্টার্স ডিগ্রিতে। আর আপনি ফর এক্সাম্পল অনলি 1 সেমিস্টার আপনি 30 ক্রেডিটস কমপ্লিট করবেন থিওরি, এবং সাথে সাথে এরপরে আপনি থিসিস কমপ্লিট করে ফেলবেন উইদিন 4 মান্থস, তাহলে আপনি মাস্টার্স ডিগ্রি পেয়ে যাবেন। তো আমি বলবো যারা আইএলটিএস দিতে পারবেন না অথবা আইএলটিএস স্কোর কম আসবে, আপনারা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা দেখতে পারেন। আর কারো যদি সিজিপিএ খুবই কম থাকে, তাহলে আপনারা চাইলে আবার ব্যাচেলারও করতে পারেন। এবং আপনাদের যদি সিজিপিএ এবং আইএলটিএস কোনোভাবেই সম্ভব না হয়, ফিনল্যান্ডে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ছাড়াও কিছু ডিপ্লোমা কোর্স আছে, কিছু ভোকেশনাল কোর্স আছে। কারো যদি ইচ্ছে হয় যে ওকে আমি আগে ফিনল্যান্ডে যাব, আমি একটা ডিগ্রি নিয়ে ওইখানে যাব, এরপরে আমি আস্তে ধীরে জব টপ করব, এবং আমি চাইলে আমার ক্যারিয়ার যেদিকে নিতে চাই ব্যাচেলার মাস্টার্স অথবা বিজনেস, আপনি ওইদিকে যাইতেছেন, তাহলে আমি বলবো যে আপনি ভোকেশনাল অনেক রকম কোর্স আছে ফিনল্যান্ডে, সারা বছর কন্টিনিউ থাকে এগুলা ভোকেশনাল। আপনি এগুলো খুঁজে বের করতে হবে, এগুলাই অ্যাপ্লাই করতে হবে, ডিপ্লোমা ভোকেশনাল কোর্স এসব গুলাতে। ইয়েস মুশফিক ভাইয়া। অনেকের স্কলারশিপের ব্যাপারটা যদি একটু এক্সপ্লেন করতেন, যে মাস্টার্স বা ব্যাচেলরে মানে স্কলারশিপ তারা কেমন অফার করে এবং তাদের পরিমাণটা কেমন এরকম। ওকে, স্কলারশিপ যদি আপনি মাস্টার্স করতে চান, নর্মালি টিউশন ফি থাকে 8 থেকে 16,000 ইউরো, নর্মালি 8 থেকে 12,000 ইউরো ম্যাক্সিমাম ইউনিভার্সিটি। আমি যদি আলতো এবং হেলসিটি থেকে বাদ দিয়ে দিই, কারণ ওই দুইটা ইউনিভার্সিটিতে টিউশন ফি অনেক হাই, এগুলাতে আপনাকে আপ টু 100% স্কলারশিপ দিয়ে থাকে, আপ টু 100%। তো ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে সবাইকে অ্যাটলিস্ট 50% দেয়, অথবা 60, 70, 80% দিয়ে থাকে। এবং টপ একজন অথবা দুইজন স্টুডেন্টকে উনাকে 100% টিউশন ফি ওইবার দিয়ে থাকে। এবং আপনি যখন ফিনল্যান্ডে আসবেন, আপনাকে 5,000 ইউরো একসাথে এককালীন দেওয়া হবে আপনার লিভিং এক্সপেন্সের জন্য। এটা অলমোস্ট মাস্টার্স এর ক্ষেত্রে রিসার্চ ইউনিভার্সিটিতে প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রত্যেকটা প্রোগ্রামে অলমোস্ট এই জিনিসটা আছে যে ফিনল্যান্ড স্কলারশিপ।
এটা শুধু টপ একজন অথবা দুইজন, ফর এক্সাম্পল আপনার স্টুডেন্ট নিব 15 জন, ওইখান থেকে একজন অথবা দুইজনকে দিল। সো এটা হলো মাস্টার্স এর ক্ষেত্রে। সো আপনি স্কলারশিপ আপ টু 50% থেকে 80%, 100% পাবেন। নর্মালি আপনার টিউশন ফি অনেক সময় দেখা যায় যে 2400 থেকে আপনি 4000 অথবা 5000 পে করলে অথবা 6000 পে করলে আপনার পার ইয়ার হয়ে যাচ্ছে আপনার স্কলারশিপ, যদি আপনি 100% না পান। আর ব্যাচেলারের ক্ষেত্রে নর্মালি টিউশন ফিটা একটু হাই। আপনাকে স্কলারশিপ খুব যদি ভালো ইউনিভার্সিটি হয়ে থাকে বা ভালো স্কলারশিপ, ভালো নট ভালো ইউনিভার্সিটি, আমি বলবো যে ভালো স্কলারশিপ দিয়ে থাকে, তাহলে আপ টু 50% দিয়ে থাকে। সো আপনার যদি টিউশন ফি হয়ে থাকে যে ফর এক্সাম্পল 8000, আপনাকে অ্যাটলিস্ট ইয়ারলি 4000 পে করতে হবে। এবং নর্মালি ব্যাচেলারের ক্ষেত্রে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি 10-20% দিয়ে থাকে। নর্মালি টিউশন ফি 7000, 8000 হয়ে থাকে ফার্স্ট ইয়ারে। বাট এরপরে আপনার যদি রেজাল্ট ভালো হয়, আপনি যদি ফিনিশ শিখতে পারেন, এরপরে ভার্সিটিতে অনেক রকম স্কলারশিপ থাকে যেখানে আপনার টিউশন ফি 2/3 কমে যেতে পারে। আচ্ছা আচ্ছা, এখানে আমাদেরকে হাফিজ রাফি এই প্রশ্নটা করেছিলেন যে ফুল ফি স্কলারশিপ থাকার পরে কস্ট মিনিমাম কত হয় যেতে এবং থাকতে, মানে। আচ্ছা, যদি আপনি ফুল হ্যাঁ। টিউশন ফি পেয়ে থাকেন, সেহেতু আপনি ভার্সিটিকে কোনো টাকা পে করতেছেন না। আপনাকে যদি আমি ওভারঅল একটা আইডিয়া দিই, আপনার একটা ইন্স্যুরেন্স কিনতে হয় সুইস কেয়ার থেকে। সুইস কেয়ার ইন্স্যুরেন্স, এটা অ্যাপ্রক্সিমেটলি 197 সামথিং, সো 200 আপনাকে এম্বাসি পেমেন্ট করতে হবে, এম্বাসি ফি। এটা আগে ছিল অ্যাপ্লিকেশন ফি ছিল ফর এক্সাম্পল আগে 370 ইউরো, 350 ইউরো সম্ভবত। এটাকে ইনক্রিজ করছে এই বছরে জানুয়ারির 1 তারিখ থেকে, আমি একজাক্ট রেটটা জানি না, এটা সম্ভবত 390 অর সামথিং। সো ফর এক্সাম্পল 200 এবং সুইস কেয়ার 400 এবং সুইস কেয়ার 200, 600 ইউরো। এবং আপনাকে যে বিএফএস এ যেতে হবে, এটা ফর এক্সাম্পল বাংলাদেশি টাকা খুবই কম, আমি যদি বেশি ধরি এটা 60-70 ইউরো। ওকে। এবং আপনার বিমান ভাড়া আমি ডাইরেক্টলি যদি বলি, ওইটা আপনি কিভাবে কাটবেন, ট্রেনে যাবেন বা কিভাবে, এটা হলো। সো আপনার যাওয়ার আগে কস্ট এতটুকুই, ইন্ডিয়াতে গিয়ে আপনার ভিসার জন্য আবেদন করতে হবে এবং আপনাকে এয়ার টিকেট ফিনল্যান্ডে হয়তো উইথিন 1 লাখের মধ্যে আপনি চলে আসতে পারবেন। এবং ফিনল্যান্ডে আসার পরে আপনার লিভিং এক্সপেন্স, আই থিঙ্ক আপনার মেইন কোশ্চেনটা ছিল ফিনল্যান্ডে থাকার লিভিং এক্সপেন্সটা কত। যদি আমি এর আগে আপনার ওভারঅল কত খরচ হবে এটা বলছি, নর্মালি অফিসিয়াল রুলস হলো 560 ইউরো পার মান্থ, যেটা আপনাকে শো করতে হয় রেসিডেন্স পারমিট পাওয়ার জন্য। বাট এটা এর চেয়ে কমও হতে পারে যদি আপনি ছোট শহরে থাকেন, আপনার বাসা ভাড়াটা যদি কম হয়। ফর এক্সাম্পল আমি যে বাসাতে থাকি, এগুলাতে বা স্টুডেন্টরা যেসব বাসায় থাকে, এসব গুলার বাসা ভাড়া আপনার যদি শেয়ার্ড অ্যাপার্টমেন্ট হয়ে থাকে স্টুডেন্টের জন্য 250 থেকে 350 অথবা 370, আপনি যদি খুব শহরে থাকেন। বাট আপনি যদি একটু দূরে থাকেন, আপনি 250-60 উইথিন 300 পেয়ে যাবেন। এবং আমি বলবো যে উইথিন 200 লিভিং কস্ট ইজ এনাফ। সো 500-550 এনাফ। বাট আপনি যদি একটু লাক্সারিয়াস জীবন যাপন করতেছেন, আপনি আপ টু 1000-2000 খরচ করতে পারেন। বাট আপনি যদি সীমিত অ্যামাউন্টে করতে চান, 500-550 ইজ এনাফ। তো আচ্ছা, আমরা আমরা হচ্ছে ইউএসএ তে দেখি যে এই সুযোগটা হয়তো আছে যে একদম ব্যাচেলরের পরে পিএইচডি করা। তো মানে এই সুযোগটা কি মানে ইউরোপের কান্ট্রিগুলোতে আছে কিনা, স্পেশালি ফিনল্যান্ডে? আর ফিনল্যান্ডে ডক্টরেট করার জন্য প্রি রিকুইজিট গুলো কি কি আসলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি সুন্দর কোশ্চেন করছেন। অ্যাকচুয়ালি ইউএসএ অথবা মালয়েশিয়া অনেক দেশে আপনি পাবেন যে ব্যাচেলার করার পরেই আপনি ডাইরেক্ট পিএইচডি তে জয়েন করতে পারেন। ফিনল্যান্ডে এটা একেবারেই সম্ভব না। আপনাকে ব্যাচেলার কমপ্লিট করতে হবে, মাস্টার্স কমপ্লিট করতে হবে, ইভেন মাস্টার্স এর সার্টিফিকেটটাও শো করতে হবে। ঠিক আছে, আপনি জাস্ট গ্রাজুয়েট হবেন, ওই সার্টিফিকেটটা দিয়েও আসলে আপনি পিএইচডি তে অ্যাপ্লাই করতে পারবেন না। আপনাকে অবশ্যই মাস্টার্স কমপ্লিট করতে হবে। এবং নর্মালি আমি যদি, যেহেতু আমি বাংলাদেশিদের জন্যই বা এআইবিএনদের জন্যই আমরা লাইভটা করতেছি, বাংলাদেশে যারা মাস্টার্স করে থাকে 1 ইয়ার, ওই 1 ইয়ার দিয়ে ফিনল্যান্ডে পিএইচডি পাওয়া, আমি বলবো যে অলমোস্ট ইম্পসিবল, অলমোস্ট ইম্পসিবল। বাট ইন্ডিয়া থেকে আমাদের ডিপার্টমেন্টে অনেকেই আসে যারা ওইখানে মাস্টার্স করছে অথবা ব্যাচেলার করছে, ব্যাচেলার এবং মাস্টার্স করার পরে ফিনল্যান্ডে ডাইরেক্ট মাস্টার্সে আসতেছে। সেহেতু আপনাদের যদি কারো পিএইচডি করার খুব ইচ্ছে হয়, আমি বলবো যে আপনারা ভাবতেছেন যে হ্যাঁ আমি ব্যাচেলার বাংলাদেশ থেকে করলাম, মাস্টার্স করলাম, এরপর আবেদন করবো, আমি বলবো যে ওকে, আপনি বাংলাদেশ থেকে মাস্টার্স করতেছেন, বাট পিএইচডির জন্য আপনি আবেদন করে দেখতে পারেন আসলে কি হচ্ছে। আপনি যদি দেখেন যে না, আমার
ঠিক মতো হচ্ছে না, আমি বলবো যে আপনি ফিনল্যান্ডে একটা মাস্টার্স করেন, মাস্টার্স করার পরে পিএইচডি তে আবেদন করেন। কারণ ফিনল্যান্ডে নর্মালি এটাকে গুরুত্ব দিয়ে থাকে যখন অ্যাপ্লিক্যান্ট পরে ফিনল্যান্ডের মধ্যে যারা আসে, জাস্ট যদিও এটা অফিসিয়াল না, আমি বলবো যে আনঅফিসিয়াল, লিস্ট যারা ফিনল্যান্ডের মধ্যে আসে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সো আমি বলবো যে যারা ফিনল্যান্ডে পিএইচডি করতেছেন আপনারা আগে একটা মাস্টার্স ডিগ্রি করার চেষ্টা করবেন ফিনল্যান্ড অথবা ইউরোপ থেকে। এবং আপনার আরো কয়েকটা রিকোয়ারমেন্ট আছে, আপনাকে অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট এটা শো করতে হবে যদি আপনি ফিনল্যান্ড থেকে গ্রাজুয়েট অথবা ইউরোপ থেকে গ্রাজুয়েট না হয়ে থাকেন, বাংলাদেশের ডিগ্রি থাকে, আপনাকে আইএলটিএস এ মিনিমাম 6.5 উঠাইতে হবে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি ইউএসএ বা অন্যান্য দেশে পিএইচডি করতে হলে যেমন সুপারভাইজারদেরকে মেল করতে হয়, ইন্টারভিউ দিতে হয়। সুপারভাইজাররা যদি এখানে এগ্রি হয় আপনার সাথে কাজ করার জন্য অথবা আপনাকে নেওয়ার জন্য, তখনই আপনি পিএইচডি পাবেন। বাট ফিনল্যান্ডে এরকম না, ফিনল্যান্ডে ওপেন পজিশন। ফর এক্সাম্পল বাংলাদেশের জব সার্কুলার যেরকম এরকম সার্কুলার দিবে, আপনি সার্কুলারের মাধ্যমে আবেদন করবেন, আবেদন করার পরে ওইখানে টপ যারা স্টুডেন্ট হবে, ফর এক্সাম্পল একটা স্টুডেন্ট নেবে একটা স্যারে, সো উনি হয়তো টপ 3 থেকে 5 জনের ইন্টারভিউ নেবে। ইন্টারভিউতে যিনি ভালো করবে, যার সাথে রিসার্চের সাথে ব্যাচেলার এবং মাস্টার্স এর রিসার্চের সাথে পিএইচডি যদি ফিল্ডটা মিল থাকে, যদি মিল নাও থাকে, যদি মনে করে যে হ্যাঁ এই ক্যান্ডিডেট আপনি এখানে এখানে অ্যাবিলিটি আছে যে পিএইচডিটা কমপ্লিট করার, তাহলে আপনি সিলেক্ট হবেন। সো এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি মাস্টার্স থিসিসটা অনেক এখানে খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। সেহেতু যদি আপনার ফিনল্যান্ডের ডিগ্রি হয়, দেখা যায় যে ওরা থিসিসের যে টপিকসটা থাকে এটা ফিনল্যান্ডের মেইনলি রিসার্চ যে বেস হয় ওই টপিকস হয়ে থাকে। আপনি যদি বাংলাদেশে মাস্টার্স করেন, দেখা যাবে ওই থিসিসটা অ্যাকচুয়ালি মেবি এখানে এত রিসার্চ হচ্ছে না এই সাবজেক্টের উপর, সেহেতু আপনি হয়তো চান্স পাওয়ার সম্ভাবনা কমে যায়। এবং আপনাকে যেটা বলছি আইএলটিএস 6.5 লাগবে, মেইনলি রিকোয়ারমেন্ট এটাই, আপনাকে আইএলটিএস 6.5 লাগবে যদি আপনি বাংলাদেশ থেকে পিএইচডি এর আবেদন করতে চান। তো রিসার্চের কথা ভাইয়া বললেন, মানে রিসার্চের বিষয়টা আমি একটু জানতে চাচ্ছি যে ব্যাচে আমাদের মাস্টার্সে অ্যাপ্লিকেশন করব, তখন আমাদের মানে রিসার্চের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিরকম থাকা জরুরি, আর ডক্টরেট রিসার্চের ক্ষেত্রে এটা কেমন আচ্ছা ম্যান্ডেটরি? আচ্ছা আচ্ছা, আপনি যখন মাস্টার্স এর জন্য আবেদন করবেন, শুধুমাত্র কয়েকটা ইউনিভার্সিটি, ফর এক্সাম্পল ইউনিভার্সিটি ওলু অথবা ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কি, ওনারা আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কেন স্মল ম্যাক্সিমাম 1 পেজ এর একটা রিসার্চ প্রপোজাল দেন, আপনি কি নিয়ে রিসার্চ করতেছেন। তো এখানে অ্যাকচুয়ালি আপনার রিসার্চ প্রপোজাল লেখার জন্য যে প্রসিডিউরটা মেনটেন করতে হয় এটা মেনটেন করা লাগবে না। আপনি ওনাদের ওয়েবসাইটে যাবেন, ওনাদের কি কি রিসার্চ গ্রুপ আছে ওইখান থেকে একটা রিসার্চ গ্রুপ সিলেক্ট করবেন। তারপর আপনি জাস্ট বলবেন যে আমি এই রিসার্চ গ্রুপের আন্ডারে কোনো একটা টপিকস আপনি যদি সাজেস্ট করতে পারেন ভালো, অথবা ওনাদের ওইখানে অনেক রকম টপিক দেওয়া থাকে, হ্যাঁ আমি এটা নিয়ে রিসার্চ করতে চাই, এই কারণ এই রিসার্চটা আমার ব্যাচেলার থিসিস অথবা ব্যাচেলার এই এই কোর্সের সাথে মিল আছে, অথবা আমি আমার ক্যারিয়ারটা এই ফিল্ডে নিয়ে যেতে চাই। তো এটা হলো নর্মাল রিসার্চ প্রপোজাল। আর যদি আপনি পিএইচডি করতে চান, আমি যেহেতু বলছি পিএইচডিটা ফিনল্যান্ডে হয় যে ওপেন পজিশন অনুসারে, সেহেতু 99% ক্ষেত্রেই আপনাকে কোনো রিসার্চ প্রপোজাল সাবমিট করতে হয় না, আপনাকে কোনো কিছুই লিখতে হবে না, রিসার্চ টপিকস আগে থেকেই সিলেক্ট করা থাকে। সো যখন ওপেন পজিশন হবে ওইখানে লেখাই থাকবে আপনি কি টপিকস এর উপর পিএইচডি করবেন। সো আপনার রিসার্চ প্রপোজাল নিয়ে অ্যাকচুয়ালি ওইখানে কোনো টেনশন নেই, বাট আপনি জাস্ট এটা কনফার্ম করবেন যে আপনাকে ওরা যে টপিকসটা প্রপোজ করতেছে ওপেন পজিশনে, ওই টপিকসটার সাথে আপনার ব্যাচেলার এবং মাস্টার্স অথবা অনলি মাস্টার্স অথবা মাস্টার্স থিসিস না হইলেও যাতে থিওরিটিক্যাল যে কোর্স গুলা করছেন এগুলোর সাথে কোনো মিল আছে। যেহেতু আপনাকে যদি ইন্টারভিউতে ডাকে, আপনাকে অবশ্যই এই কোশ্চেনটা করবে যে আপনার মাস্টার্স থিসিসের সাথে এই কোর্সটা কি মিল আছে একটু বলেন, অথবা মাস্টার্স এর সাথে এই কোর্সটা, মানে কোর্স বলতে যে পিএইচডি প্রোগ্রাম, এই প্রোগ্রামের কি মিল আছে এটা আস্ক করবে। সেহেতু এই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি সাপোজ আপনি ফর এক্সাম্পল আমি যদি কম্পিউটার সায়েন্স থেকে বলি, আপনি ডাটা সায়েন্স নিয়ে এখানে মাস্টার্স করছেন, এখন আপনি যদি অ্যাপ্লাই করেন যে আমি কোয়ান্টাম কম্পিউটার বানাইতে চাই আপনাদের এখানে গিয়ে, তাহলে তো আপনাকে হয়তো নিবে না। অ্যাটলিস্ট আপনার একটা কোয়ান্টাম কম্পিউটিং এর উপর একটা কোর্স থাকতে হবে আপনার ট্রান্সক্রিপ্টে। সো এরকম আপনাকে সিমিলারিটি মেনটেন করে অ্যাপ্লাই করতে হবে। মুশফিক ভাই আপনি মিউটেড। তো এই কাদেরি ভাইয়া উনার জন্য হচ্ছে কিছু ভার্সিটি রিকমেন্ড করতে বলছেন, যে উনার সিজিপিএ 3.9 এবং আইএলটিএস স্কোর হচ্ছে 7.5। ওনার ডিপার্টমেন্টটা কি উনি বলেছে কোন সাবজেক্টের উপর?
আহ এটা সেটা দেখতে পাচ্ছি না। আচ্ছা ওকে, ভাইয়া, আপনি হচ্ছে আবারও হচ্ছে এটা একটু বলে দেন কমেন্টে, নিলয় কাদরি ভাইয়া। আর সমস্যা না, যদি আমি ভাইয়া, ওভারঅল একটা গাইডলাইন আচ্ছা দিই। উনার সিজিপিএ আচ্ছা যেহেতু অনেক ভালো, আইএলটিএস ভালো, সো হয়তো বা আমি সাজেস্ট করতে পারি যে আপনি আলতো টুরকোতে অ্যাপ্লাই করতে পারেন। বাট আমি বলবো যে ডে বাই ডে এভরি ইয়ার ফিনল্যান্ডে অ্যাপ্লিক্যান্ট সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, অনেক বেড়ে যাচ্ছে, অনেক কম্পিটিটিভ। সো ওইখানে অ্যাপ্লিকেশন করার সময় আপনার সিজিপিএ যতই ভালো থাকুক, আপনার ভিতরে কিছু কোশ্চেন থাকে, মোটিভেশনাল কোশ্চেন থাকে, টেকনিক্যাল কোশ্চেন থাকে অনেকগুলো ইউনিভার্সিটিতে। ওগুলো আপনাকে ভালোভাবে মানে অ্যান্সার করতে হবে। এবং আপনার সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে কেউ যদি ফর এক্সাম্পল কম্পিউটার সায়েন্স থেকে পড়ছে, বাট ফিনল্যান্ডে একই ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স রিলেটেড একই ডিপার্টমেন্টে অনেকগুলো কোর্স থাকতে পারে, ডাটা অ্যানালাইসিস, ডাটা অ্যানালাইটিক্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ওয়েব ডিজাইনিং, মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটি। সো আপনাকে সিলেক্ট, আপনি অ্যাপ্লাই করতে পারবেন একটা, সেহেতু আপনাকে সিলেক্ট করতে হবে আপনার প্রোফাইলের সাথে কোন সাবজেক্টটা ম্যাচ করতেছে, তাহলে আপনি চান্স পাবেন। আপনার আমি এরকমও দেখেছি সিজিপিএ 3.3 দিয়ে 100% চান্স পাইছে, বা 3.7, 8, 9 দিয়ে চান্সই পায় না একই ইউনিভার্সিটিতে, সাবজেক্ট সিলেকশন ভুল। সেহেতু এটা অ্যাকচুয়ালি এভাবে বলা যায় না। আমি বলবো যে আপনি রিসার্চ ইউনিভার্সিটি তো বেশি না, যেগুলাতে আপনার সাবজেক্ট ম্যাচ হয় চেষ্টা করবেন যে সবগুলাতে অ্যাপ্লাই করতে। অ্যাকচুয়ালি আপনি হয়তো সবগুলাতে করতে পারবেন না, জয়েন্ট অ্যাপ্লিকেশনে তো দেখা যায় তো 6টা সাবজেক্ট, বাট লিস্ট আপনি কয়েকটা ইউনিভার্সিটি স্কিপ করে যেগুলোর সাথে আপনার ম্যাক্সিমাম সাবজেক্ট মানে স্টাডি মডিউলের সাথে আপনার হয়তো বা থিসিস অথবা ব্যাচেলারে ম্যাচ করে, আপনি ওগুলাতে অ্যাপ্লাই করবেন। বাট আপনি যদি টপ ইউনিভার্সিটি বলেন তাহলে আমি বলবো যে আলতো ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ তুর্কু, ট্যাম্পেরে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ইউভাস্কুলা, ইউনিভার্সিটি অফ ওউলু, আপনি এগুলাতে দেখতে পারেন। বাট অ্যাজ ওয়েল অ্যাজ হেলসিঙ্কি ইউনিভার্সিটি, যেটা নাম্বার 1 র্যাঙ্ক, অ্যাকচুয়ালি এটা এখন নাম্বার 2 বিভিন্ন সিস্টেমের কারণে, বাট অফিসিয়ালি আই ক্যান সে নাম্বার 1 ও নাম্বার 2 আলতো এন্ড হেলসিঙ্কি ইউনিভার্সিটি, দুইটাই ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে অবস্থিত। তো আপনি এই দুইটাতে অ্যাপ্লাই করতে পারেন অথবা যে কোনো একটাই। আচ্ছা, আরেকটা কমেন্ট আমরা নিয়ে নিই যে রাতুল খান আমাদেরকে জিজ্ঞাসা করেছেন যে ফিনল্যান্ডে জার্মানির মতো ব্লকড অ্যাকাউন্টে ওকে, টাকা রাখতে হবে কিনা। ওকে, ফিনল্যান্ডে অ্যাকচুয়ালি আপনাকে রেসিডেন্স পারমিট পাওয়ার জন্য যদি আপনার টিউশন ফি পে করা লাগে, আপনাকে আগে টিউশন ফিটা পে করে দিতে হবে ফিনল্যান্ড এম্বাসিতে ফেস করার আগে। আর যে লিভিং কস্ট পার মান্থ 560 ইউরো, ইয়ারলি 6,720 ইউরো, আপনাকে এই অ্যামাউন্টটা বাংলাদেশে আপনার কোনো একটা অ্যাকাউন্টে রাখতে হবে। ফিনল্যান্ডের রেসিডেন্স পারমিট ডিপেন্ড করে আপনার একজন স্পন্সর হতে হবে যে আপনাকে এই টাকাটা দিচ্ছে, উনার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। যেহেতু উনি আপনাকে টাকাটা ট্রান্সফার করছে, ফিনল্যান্ড আপনার স্পন্সর যিনি আপনাকে টাকা দিচ্ছে ওই টাকা লিগ্যাল কিনা, ব্ল্যাক মানি আর হোয়াইট মানি যেটাই বলেন, লিগ্যাল কিনা এটা চেক করবে। সেহেতু আপনার স্পন্সর যিনি, উনার জব রিলেটেড অল ডকুমেন্টস, ট্যাক্স ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে। এবং আপনার যদি এখানে কোনো প্রবলেম থাকে তাহলে ভিসা রিজেক্ট হবে। আপনার সিজিপিএ যতই হোক, ইউনিভার্সিটি আপনি ফিনল্যান্ড স্কলারশিপ পান, ডাজ নট ম্যাটার। যদি আপনার স্পন্সরের ডকুমেন্টসে কোনো ফল্ট পায়, ট্যাক্স কম দিয়েছে অথবা কোনো একটা ফেক ডকুমেন্টস আপনি দিয়েছেন, আপনার ভিসা রিজেক্ট হবে। বাট আপনাকে টাকা ফিনল্যান্ডে পাঠিয়ে রাখতে হবে না, লিভিং এক্সপেন্স ওইটা আপনার নিজের অ্যাকাউন্টেই থাকবে বাংলাদেশে। আপনার আই থিঙ্ক সামারিটা এটাই ছিল। আচ্ছা আচ্ছা। আহ, তো ওভারঅল ফিনল্যান্ডে ক্যারিয়ার অপরচুনিটি কেমন গ্রাজুয়েট বা মাস্টার্স এর পরে বা। ওকে, আমি যদি ক্যারিয়ার অপরচুনিটির দিকে যাই, আমি ফর এক্সাম্পল আমি ধরে নিলাম আপনি যেহেতু এআইবিএন ব্যাচেলার কমপ্লিট, আপনি মাস্টার্সে আসলেন। আপনি আসার পরে মাস্টার্স কমপ্লিট করলেন 120 সিটিএস এ, আপনি ভালো একটা থিসিস করলেন। আমি জাস্ট একটু ইনক্লুড করতে চাই, যখন আপনি মাস্টার্সে এসে সামার, আপনি তো ফর এক্সাম্পল অগাস্টের 1 তারিখ অথবা সেপ্টেম্বরে ক্লাস শুরু করলেন, সো আপনি ডিসেম্বর কমপ্লিট করলেন, দেন নেক্সট ইয়ার সামার আসবে। সো নর্মালি সামার শুরু হয় মে মাস থেকে অথবা জুন থেকে, জুন জুলাই আগস্ট নর্মালি সামার, বাট ইউনিভার্সিটিতে মে মাসের মধ্যেই ক্লাস শেষ হয়ে যায়। এরপরে আপনি জুন জুলাই আগস্ট এই 3টা মাস আপনি চাইলে, অথবা মে থেকেও করা যায়, আপনি ইন্টার্নশিপ করতে পারবেন। আপনি যদি অফিসিয়ালি, ম্যাক্সিমাম স্টুডেন্টই হয়তো বা অ্যাপ্লাই করে না অথবা অ্যাপ্লাই করার চেষ্টা করে না, ওনারা ওর জব নিয়ে ব্যস্ত, বাট যারা চেষ্টা করে, এই মুহূর্তে জব পাওয়া এত সহজ না, ডিফিকাল্ট ইন্টার্নশিপ। অ্যাটলিস্ট আমি বলবো যে 5 to 10% টপ স্টুডেন্ট যারা অ্যাটলিস্ট ওনারা ইন্টার্নশিপ পেয়ে থাকে ইন্ডাস্ট্রিতে। আর ইন্ডাস্ট্রিতে জব, ইন্টার্নশিপ পাইলে এটাকে ট্রেনি পজিশন বলে, নর্মালি 2,000 ইউরো আপনি পার মান্থ স্যালারি পাবেন।
আর কেউ যদি ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পজিশনে যেতে চান, সামার ইন্টার্নি অথবা অ্যাকচুয়ালি এটা রিসার্চ ইন্টার্নশিপ বলে না, এটাকে সামার ট্রেনিং বলে ইউনিভার্সিটিতেও। ওইখানেও অ্যাপ্রক্সিমেটলি আপনি মোর দেন 1000 ইউরো টু আপ টু 2000 ও 2400 ইউরো পর্যন্ত আপনি স্যালারি পেয়ে থাকবেন সামার ট্রেনির জন্য। এরপরে আপনি যখন থিসিস করবেন, সেম ওয়েতে আপনি কোম্পানিতেও থিসিস করতে পারবেন এবং আপনি চাইলে ইউনিভার্সিটিতেও করতে পারবেন। কিছু কিছু ইউনিভার্সিটিতে হয়তো বা আপনাকে থিসিস করার জন্য পেইড থিসিস দিবে, আপনাকে একটা অ্যামাউন্ট টাকা দিবে, বাট ম্যাক্সিমাম ফ্রি। বাট কোম্পানিতে করলে আপনি টাকা পাবেন। সো এটা আমার এক্সট্রা অ্যান্সার ছিল, বাট মেইন কোশ্চেন ছিল ক্যারিয়ার অপরচুনিটি। সো আমি ধরে নিলাম আপনি ইন্টার্নশিপ করলেন, থিসিস করলেন, আপনি এখন গ্রাজুয়েট, আপনি ইজিলি চাইলে আপনি ইন্ডাস্ট্রিতে জন্য অ্যাপ্লাই করতে পারবেন, বাট আপনাকে ধৈর্য সহকারে অ্যাপ্লাই করতে হবে। এই মুহূর্তে হয়তো বা চাইলে আপনি একটা অ্যাপ্লাই করলেন, একটাতেই জব পেয়ে যাবেন তা না। হয়তো বা আপনাকে ফিউ হান্ড্রেডস অ্যাপ্লিকেশন করলে হয়তো বা আপনার একটা ইন্টারভিউ কল আসবে এবং আপনি চান্স পাবেন। অথবা অনেকের ক্ষেত্রে হয় একটা অ্যাপ্লিকেশনে হয়ে যায়, বাট আমি বলবো যে আপনাকে অ্যাপ্লাই কন্টিনিউয়াসলি করতে হবে, তাহলে আপনি জব পাওয়ার সম্ভাবনা আছে ইন্ডাস্ট্রিতে। এখন যদি আপনি ফর এক্সাম্পল আপনি ইন্ডাস্ট্রিতে জব করতে চান না, আপনার ইচ্ছা একমাত্র পিএইচডি, তাহলে তো আমি বলবো যে আপনি গ্রাজুয়েশন করা শেষ সেই আপনি পিএইচডির জন্য অ্যাপ্লাই শুরু করে দিবেন। সবচেয়ে বেটার হয় আপনি যদি আপনার থিসিস সুপারভাইজারের আন্ডারে পিএইচডি করতে পারেন, তাহলে আপনি সহজেই পিএইচডিটা পেয়ে যাবেন। এখানে আপনাকে হয়তো দেখা যাবে যে স্পেশাল কোনো ইন্টারভিউ অথবা কঠিন কোনো সম্মুখীন হতে হবে না কিছু। বাট আপনি যদি নিজে নিজে অন্য ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে যান, তখন আপনার প্রসেসটা একটু লেন্দি হতে পারে, সময় লাগতে পারে, আপনার ফিল্ডের সাথে মিলতে হবে, তখন আপনি পিএইচডি পাবেন। ধরে নিলাম আপনি পিএইচডি করলেন, তাহলে আপনি পিএইচডি পরে অবশ্যই আপনি পোস্টডক করতে পারবেন। এরপরে আপনি চাইলে রিসার্চ সায়েন্টিস্ট আকারে ইউনিভার্সিটিতে জব করতে পারবেন। এবং কেউ যদি খুবই ভালো হয় এবং ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ডে থাকতে চায়, উনি চাইলে ইউনিভার্সিটি লেকচারার অথবা এরপরে আস্তে ধীরে ইউনিভার্সিটি প্রফেসর হতে পারবে। ইটস এ লং লং প্রসেস, বাট আপনার যদি ক্যারিয়ার আপনি ইউনিভার্সিটি রিলেটেড করতে চান, তাহলে আপনি এদিকে যেতে পারেন। বাট কারো যদি মনে হয় যে নো, মাস্টার্স করেছি, অনেক করেছি, আর নয়, তাহলে আপনাকে আমি যেটা বলেছি, আপনি ওখানে ডাইরেক্টলি ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে আমরা খুবই ইন্টারেস্টেড থাকি যে ওকে মাস্টার্স এর পরে পিএইচডি করব। সো পিএইচডি করা অবস্থায় এসে মাঝখানে এসে আর পিএইচডি ভালো লাগে না, তখন আপনি কি করবেন, আপনি তখন চেষ্টা করবেন যে আপনি ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশন করার জন্য আপনার প্রজেক্ট রিলেটেড অথবা কোনোভাবে যদি আপনি কোলাবোরেশন করতে পারেন আপনার পিএইচডি শেষের দিকে, অথবা আপনি পিএইচডি কোনোভাবে শেষ করে আপনি ইন্ডাস্ট্রিতে জবে চলে যেতে পারবেন। কারণ পিএইচডির পরে অ্যাকচুয়ালি জব পাওয়া একটু ডিফিকাল্ট। পোস্ট ডক পাওয়া খুবই ইজি, বাট জব পাওয়া খুবই ডিফিকাল্ট ইন্ডাস্ট্রিতে। সেহেতু আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় পিএইচডি স্টুডেন্ট আপনি চেষ্টা করবেন কোন একটা ইন্ডাস্ট্রিতে যাওয়ার জন্য। আর যদি মনে হয় যে আপনি ইন্ডাস্ট্রিতেও যাবেন না, ইউনিভার্সিটিতেও যাবেন না, তাহলে লাস্ট অপশন হলো বিজনেস। আপনি কোনো একটা বিজনেস শুরু করে দিতে পারেন আফটার পিএইচডি অথবা মিড অফ পিএইচডি। সো আমি বলবো যে এগুলাই মেইনলি আপনার ক্যারিয়ার পার্সপেক্টিভ। বাট যদি কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সিএসসি রিলেটেড আছে, তাদের ফিউচারটা জব অ্যাভেলেবেল, বাট ফিজিক্স ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড যারা, তাদেরও জবটা খুবই ভালো। সো এখানে অ্যাভেলেবেল জব আছে, বাট একটু সময় লাগে, আপনাকে ধৈর্য সহকারে অ্যাপ্লাই করতে হবে, তাহলে আপনি পাবেন। তবে ম্যাক্সিমাম স্টুডেন্ট আসার পরে ডেলিভারি করে অনেক টাকা পাই, তো তখন দেখা যায় যে হয়তো বা পড়ালেখাটা একটু কম করে তখন ওই দিকে পার্মানেন্ট হয়ে যায়। এটাও ঘটে অনেকের ক্ষেত্রে। ইয়েস মুশফিক ভাই। আচ্ছা আচ্ছা, তো এক্ষেত্রে মানে আহ, ফিনল্যান্ডের সার্বিক যে আহ, বিষয়গুলো, লাইক ফিনল্যান্ডের মানুষ, তাদের সাথে যে সম্পর্ক, লাইক অনেক দেশ আছে, যেমন হচ্ছে যদি আমরা এশিয়ান কান্ট্রিগুলোর দিকে কথা বলি, তারা অনেক ল্যাঙ্গুয়েজ কে অনেক প্রেফার করে। লাইক যদি আমরা রাশিয়ার কথা বলি, তারা রাশিয়ানদেরকে অনেক, মানে যারা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ যে কথা বলতে পারে তাদেরকে অনেক প্রায়োরিটি। তো মানে ফিনল্যান্ডে এরকম মানে রেসিডেন্সিয়াল যে এনভায়রনমেন্ট সেটা কেমন? আমি বলবো যে আমি তো মোর দেন 5 ইয়ার্স, অলমোস্ট 6 ইয়ার ফিনল্যান্ডে থাকি। আমি কিন্তু ফিনিশ পারি না। আমি এখন পর্যন্ত কোনো সুপার শপে গিয়ে বাজার করছি বা কোনো একটা ছোট দোকানে, ফর এক্সাম্পল আমি কফি শপে গেছি, কফি খেয়েছি, আমি কিন্তু কখনোই ফিনিশে কথা বলি না। আমি ইংলিশে কথা বলি। এবং আমি এই পর্যন্ত কোথাও গিয়ে এই পরিস্থিতিতে পড়ি নাই যে ওনারা আমার সাথে ইংলিশে কথা বলতেছে না বা ইংলিশ পারে না, এরকম পরিস্থিতি খুবই কম হয়, আমি কখনো পাই নাই। হয়তো বা হইতে পারে আপনি যদি শহর থেকে অনেক দূরে যান, হয়তো বা তখন যদি অনেক এরিয়া আছে সুইডিশ, ওরা সুইডিশে কথা বলে, ফিনিশ না। ফিনল্যান্ডের মেইন ল্যাঙ্গুয়েজ যেটা ফিনিশ না, সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কথা বলো, তখন হয়তো বা হইতে পারে যে ওনারা হয়তো ইংলিশ কম জানে, বা যারা অনেক ওল্ড তারা হয়তো ফিনিশ কম জানে। বাট ইয়ং জেনারেশন সবাই ইংলিশ জানে, এবং অফিসিয়াল এবং আপনার সুপার শপ অথবা আপনি যেখানেই যাবেন আপনি আসলে
ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে চলতে পারবেন, এবং ওনারা ফরেনারদের সাথে ইংলিশ কথা বলতে আই থিঙ্ক স্বাচ্ছন্দ্য করে, এত বেশি ফিনিশ বলে না। যদিও ওনারা ফিনিশ বলা শুরু করে, আপনি যদি ইংলিশ বলেন, কিছু না বলে আপনি জাস্ট ইংলিশ শুরু করলে ওনারা আপনার সাথে ইংলিশে কথা বলা শুরু করবে। তো এটা কোনো ফ্যাক্ট না, আমি বলবো যে অন্যান্য দেশের মতো। ধন্যবাদ ভাইয়া। এখানে অনেকে কমেন্ট করেছেন পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে। যেমন ইয়মন হক আমাদেরকে জিজ্ঞাসা বলেছেন যে পার্মানেন্ট রেসিডেন্সির ব্যাপারে যদি আমাদেরকে কিছু জানাতেন। ওকে, ফিনল্যান্ডে পার্মানেন্ট রেসিডেন্স পারমিট যেটা নর্মালি আমি যখন আসছিলাম আমাদের সময় রুল ছিল আমরা বি ক্যাটাগরি, বি টাইপ রেসিডেন্স পারমিটে আসতাম, তখন আমাদের পার্মানেন্ট রেসিডেন্স পারমিটের সময় বি টাইপটা কাউন্টই করতো না। বাট প্রিভিয়াসলি আফটার কামিং আস, লাইক আমরা আসার পরে লাস্ট ইয়ার অথবা তার আগে, আমি আই থিঙ্ক লাস্ট ইয়ার অ্যাকচুয়ালি, তারা নতুন রুলস করছে যে যারা স্টুডেন্ট হিসেবে আসবে তাদেরকে এ টাইপ ভিসা দিয়ে দিবে। এ টাইপ মিনস তারা যেদিন থেকে আসবে এদিন থেকে টাইম কাউন্ট শুরু হবে পিআর এর জন্য। তো আফটার 4 ইয়ার্স তারা পিআর পাবে। বাট নতুন এখন আবার গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, এখন ওনারা আবার নতুন রুলস আনতেছে। ওইখানেও পিআর এর ক্ষেত্রে নর্মালি পিআরটা 6 ইয়ার পরেই দিবে। বাট সম্ভবত এটা এখন অ্যাপ্রুভ হয় নাই, সম্ভবত যারা ফিনিশ ইউনিভার্সিটি গ্রাজুয়েট, ফর এক্সাম্পল মাস্টার্স গ্রাজুয়েট, তাদের ক্ষেত্রে 4 বছরই থাকবে, 6 বছর হবে না। বাট কেউ যদি শুধুমাত্র জবের জন্য আসে ফিনল্যান্ডে বা অন্য কোনো ওয়েতে আসে, তাদের জন্য 6 বছর। আর যদি সিটিজেনশিপেরটা বলে থাকে, সিটিজেনশিপের সময় আমরা যখন বি টাইপে আসলাম আমাদের স্টুডেন্টশিপ যে 2 ইয়ার্স ছিল এটার 50% কাউন্ট হয়। তার মানে 2 ইয়ার্স হয়ে যাবে 1 বছর। আর 3 বছর পরে টোটাল 4 ইয়ার্স পরে আমি মনে করেন যে এখানে পিআর পাবো। সো আমার ফার্স্ট 2 ইয়ার্স কাউন্ট হলো 1 ইয়ার, তারপর আর 2 ইয়ার্স 3 ইয়ার্স থাকলে তাহলে আমার 4 ইয়ার্স এর লিমিটটা ফুলফিল হবে, তখন আপনি সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন। তবে সিটিজেনশিপ আবেদন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ফিনিশ ল্যাঙ্গুয়েজ এক্সামে পাস করতে হবে। এবং নতুন একটা রুলস হতে পারে, যে রুলস অনুসারে আপনি সিটিজেনশিপ পাবেন 8 ইয়ার্স পর। তবে এই রুলসটা হয়তো বা এই বছর জুনের দিকে আমরা জানতে পারবো, এটা এখন আমরা শিওর না। তো আই থিঙ্ক এটাই আপনার কোশ্চেন ছিল। ধন্যবাদ ভাইয়া। আমি হচ্ছে আমার জানা মতে এই বিষয়টা নিয়ে মনে হয় একটু ইয়ে আছে যে ছোট ভাই বোনদের হচ্ছে যে সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি এডুকেশন এ বিষয়ে মনে হয় ফিনল্যান্ডে সুযোগ সুবিধা থাকার কথা, মানে এটা নিয়ে যদি একটু বলতেন। হ্যাঁ হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি অনেকেই এটা জানে না। ফিনল্যান্ডে এখানে যারা সেকেন্ডারি অথবা হায়ার সেকেন্ডারি স্টাডিজে আসতে চায় আসা সম্ভব, এবং অনেকেই জানে না এটা যে ফিনল্যান্ডের মেইন ল্যাঙ্গুয়েজ হলো ফিনিশ অথবা সুইডিশ। কেউ যদি ব্যাচেলার মাস্টার্স অথবা এনি, ফর এক্সাম্পল হাই স্কুল অথবা আপনি কলেজ লেভেল বলেন বা ইউনিভার্সিটি বলেন, আপনি যদি ফিনিশ ল্যাঙ্গুয়েজের উপর পড়তে চান, ফিনিশ ল্যাঙ্গুয়েজ আপনার মেইন ল্যাঙ্গুয়েজ, তাহলে আপনার কোনো টিউশন ফি দেওয়া লাগবে না। এটা নর্মালি অনেকেই জানে না। বাট যেহেতু আপনি অলরেডি ব্যাচেলার করে ফেলছেন ইংলিশের উপর, আপনি এখানে আইসাই বা আপনি ফিনিশ ল্যাঙ্গুয়েজ শিখে মাস্টার্স করা ডিফিকাল্ট, এটা সম্ভব না। বাট ফিনল্যান্ডে আপনি হাই স্কুল অথবা সেকেন্ডারি, যেটা আমরা বলি হাই স্কুল অথবা প্রাইমারি স্কুল যাই বলেন, আপনি আপনার ছোট ভাই ছোট বোন থাকলে উনাদেরকে পাঠাইতে পারবেন যদি উনাদের এজ লিমিট 13+ হয়, 13 বছরের বেশি হয়। 13 বছরের বেশি হলে এখানে স্পেশাল কিছু কোর্স আছে, আপনাকে কোর্সটা আগে করতে হবে, কোর্সটা করে আপনাকে চলে আসতে হবে, এবং এখানে পড়ালেখা খুবই ফ্রি। এবং সেম ভাবে কেউ যদি ভোকেশনাল ডিগ্রিতে আসতে চায়, ফর এক্সাম্পল হয়তো বা আপনার রেজাল্ট খারাপ, যেটা আমি মেবি মেনশন করেছিলাম, আপনার রেজাল্ট খুবই সিজিপিএ কম, আইএলটিএস দিবেন না, আপনি চাইলে এখানে ডিপ্লোমা কোর্সে আসতে পারেন, অথবা আপনি ডিপ্লোমা করার পরে আপনাকে আবার অন্যান্য কোর্সও করতে পারবেন যেগুলো খুবই ফ্রি, ফ্রি অফ কস্ট। সো আমি বলবো যে আপনাদের কারো যদি ছোট ভাই থাকে বোন থাকে, অথবা আপনারা যদি চান যে হ্যাঁ আমার ভাই বোনকে আমি ফিনল্যান্ড পাঠাই দিব এবং আমার টাকা পয়সা আমি বাংলাদেশে ব্যাচেলার মাস্টার্স করাইয়া অনেক টাকা বেসরকারিতে খরচ করতে চাই না, আবার ওইখানে গিয়ে মাস্টার্সে গিয়ে আবার অনেক টাকা, সেহেতু আমি বলবো যে এটা খুবই সুবর্ণ সুযোগ। আপনারা আপনাদের ভাই বোনদেরকে আপনারা চাইলে হাই স্কুল লেভেলে ফিনল্যান্ডে পাঠিয়ে দিতে পারেন, এবং এই সুযোগটা আছে, যেটা এই পর্যন্ত বাংলাদেশ থেকে তেমন স্টুডেন্ট আসে নাই এই প্রোগ্রামে, বাট অন্যান্য দেশ থেকে আসে। বাট খুব শীঘ্রই বাংলাদেশ থেকে আমি মনে করি এই প্রসেসে অনেক স্টুডেন্ট আসবে। আচ্ছা আচ্ছা, এটা
জেনে ভালো লাগলো আর কি, বিকজ এরকম সুযোগ মানে আমার মনে হয় জানা মতে অনেক কম দেশে আছে, হ্যাঁ, যে এটা এই সেকেন্ডারি হায়ার পর্যন্ত সেকেন্ডারি। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই পর্যন্ত লিস্ট কোনো স্টুডেন্ট বাংলাদেশ থেকে আসে নাই এই প্রোগ্রামে। এবং এই প্রোগ্রামটা আসতে হলে আপনাকে আসলে টেকনিকটা জানতে হবে, কিভাবে আসা যায়। এটা একটা টেকনিক আছে বা রুলস আছে, আপনাকে ওগুলা জানতে হবে। আপনি গুগল করলে হয়তো বা পাবেন, বা সারাউন্ডিং এ পাবেন, বা সামনের দিকে দেখবেন। বাংলাদেশ থেকে যেহেতু আসে নাই, সো এটা আমরা অনেকেই জানে না, অনেকেই জানে না এই আর কি। বাট এটা খুবই ভালো একটা সুযোগ। আপনি এখানে সাপোজ এখানে ক্লাস 7-এ চলে আসছেন, এরপরে আপনি ওদের লাইনে চলে গেলেন, আপনি ক্লাস 7 থেকে ফ্রি পড়তে থাকলেন, আপনার কোনো টিউশন ফি নেই, মাথায় কোনো টেনশন নাই। হ্যাঁ, এই আর তা কি। তো অবশ্যই। হুম। আর এই বিষয়ে আম, আ- এই বিষয়ে অনেক হচ্ছে কমেন্ট দেখতে পাচ্ছি। তৌহিদ সরকার, তারপরে মারুফ আহমেদ আমাদেরকে জিজ্ঞাসা করেছেন যে বিএসসি তে তারা ক্রেডিট ট্রান্সফার করতে যাচ্ছেন, তাহলে প্রসেসটা কি হবে? বিএসসি তে বিএসসি নর্মালি তে গ্রেড আগে কথা ট্রান্সফার আপনি বলছি। বাংলাদেশ থেকে করতে পারবেন না, আমি বলবো এটা খুবই ডিফিকাল্ট। বাট আপনি যদি বিএসসি কমপ্লিট করে ফেলেন, বা যতটুকু কমপ্লিট করে যদি আবার নতুন করে ফিনল্যান্ডে বিএসসি তে আবেদন করে চান্স পান, তাহলে আপনি ওইখানে যে ক্রেডিট গুলা কমপ্লিট করছেন, ওই ক্রেডিট যেগুলো আপনার সাথে এখানে ম্যাচ হবে, আপনি এগুলা আনতে পারবেন, এগুলো আপনার বাদ পড়বে নতুন ডিগ্রি থেকে। বাট আপনি ফুলি ক্রেডিট ট্রান্সফার এক ভার্সিটি থেকে আরেক ভার্সিটিতে আসবেন, এটা পসিবল না এই মুহূর্তে। লিস্ট হয়তো বা ফিউচারে পসিবল, বাট লিস্ট এই মুহূর্তে পসিবল না। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে আহ, আপনি হচ্ছে শুরুর দিকে মনে হয় ভোকেশনাল ডিগ্রির বিষয়ে হ্যাঁ, 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 হ্যাঁ। কিছু বলছিলেন। তো হুম, মানে হুম। এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন যে ভোকেশনাল ডিগ্রি নিয়ে আমরা হচ্ছে কি কি সুবিধা পেতে ওকে, পারি বা কিভাবে। ওকে। হ্যাঁ। আমরা অনেকেই আছি, সাপোজ আমরা মেট্রিক পাস করেছি অথবা ইন্টার পাস করেছি অথবা আমরা বিএসসি করছি, বা করা অবস্থায় আমি অনেকেও জানি যারা ডিগ্রি আর কমপ্লিট করতে পারে না অথবা করে না বিভিন্ন ইস্যুর কারণে। সো বাট আপনাদের বাইরে গিয়ে পড়ালেখা করার খুবই ইচ্ছা, সেহেতু আপনি চাইলে ফিনল্যান্ডে ভোকেশনাল ডিগ্রিতে, ডিপ্লোমা অথবা ভোকেশনাল ডিগ্রিতে আসতে পারবেন। এটার জন্য আপনাকে ম্যাক্সিমাম এজ লিমিট 13 থেকে আপনি যে কোনো এজের হইলেই বর্তমানে আপনি ফিনল্যান্ডে আসতে পারবেন। আপনার আইএলটিএস লাগবে না, আপনার কোনো জব এক্সপিরিয়েন্স লাগবে না, আপনাকে আসতে পারবেন, অ্যাপ্লাই করবেন, আপনি চান্স পেয়ে যাবেন। এবং এটার জন্য মেইনলি আপনাকে কেয়ারফুল হইতে হবে যে আপনি কিভাবে যাচ্ছেন, বা আপনার প্রসেসটা জানার জন্য আপনি চাইলে আপনি যে কারো কাছ থেকে জানতে পারেন, আপনি গুগলেও জানতে পারেন, সো আপনি অ্যাপ্লাই করতে পারেন। বাট এটাতে আসার পরে আপনার ক্যারিয়ারটা নিয়ে আপনি যদি চিন্তা করেন, আপনি কিভাবে আপনার ক্যারিয়ার গঠন করবেন। ফর এক্সাম্পল, আপনি ভোকেশনাল কোনো একটা কোর্সে আসছেন, আসার পরে আপনার মনে হলো যে আপনার খুব ইচ্ছা ছিল আপনার নার্স হওয়ার, নার্সিং এর উপর পড়ালেখা করার জন্য, আপনি চাইলে নার্সিং এর উপর পড়ালেখা করতে পারবেন। অথবা আপনি ফিনিশ ল্যাঙ্গুয়েজের নার্সিং এর উপর পড়ালেখা করলেন। অথবা আপনার মনে হইলো যে আমি এটাকে কি বলে যে গেম ডেভেলপার হইতে চাই, তাহলে আপনি চাইলে গেম ডেভেলপারের উপর আপনি কোর্স করতে পারবেন, যেগুলো খুবই ফ্রি। সো আমি বলবো যে আপনারা যদি ভোকেশনাল ডিগ্রির উপর আসতে চাই অথবা ডিপ্লোমা কোর্সে আপনারা আসতে চান, আপনারা যারা ইন্টার পাস আছেন অথবা মেট্রিক পাস আছেন, আপনারা চাইলেই এসব কোর্সে আসতে পারেন। বাট বাংলাদেশের মানুষ এগুলো আসলে অনেক জানে না। সো এই কারণে এইসব প্রোগ্রামে বাংলাদেশ থেকে অনেক কম স্টুডেন্ট আসেন। বাট আপনাদের যদি কোনো হেল্প লাগে, আপনারা আপনাদের সিনিয়র অথবা আপনারা গুগল করে দেখতে পারেন, গুগল করে দেখলে আপনারা পেয়ে যাবেন এগুলা তথ্যগুলা। এবং আপনি ভোকেশনাল ডিগ্রি কমপ্লিট করলে নর্মালি আপনার জব পাওয়ার পসিবিলিটি অনেক হাই। আপনি ব্যাচেলার এবং মাস্টার্স করলে আপনি স্টাডি রিলেটেড জব পাবেন না। বাট ফিনল্যান্ডে নর্মালি ভোকেশনাল রিলেটেড যে জব, যে মানে সাবজেক্ট গুলা, ওই গভর্নমেন্ট ওইভাবেই এই সাবজেক্ট গুলার মডিউল রেডি করে, যেসব ফিল্ডে ওদের ভ্যাকেন্সি আছে, লোক প্রয়োজন। ফর এক্সাম্পল, তাদের এই মুহূর্তে আমি জানি যে আমি লাস্ট ফিউ মান্থস আগে আমি একটা আর্টিকেল পড়ছিলাম যেখানে 3000 নার্স প্রয়োজন বাংলাদেশে। সো দেখা যায় যে ভোকেশনাল কোর্স গুলা এই রিলেটেড হয়ে থাকে, নার্স রিলেটেড হয়ে থাকে। অথবা সফটওয়্যার ডেভেলপার প্রয়োজন, কোর্স গুলা সফটওয়্যার ডেভেলপার রিলেটেড হয়ে থাকে। অথবা ওদের ফর এক্সাম্পল কনস্ট্রাকশন রিলেটেড ফিল্ডে আসা প্রয়োজন, ওদের ভোকেশনাল কোর্স গুলা কনস্ট্রাকশন রিলেটেড থাকে। সো এসব গুলাতে আসলে আপনি জব পাবেন 100% অলমোস্ট কনফার্ম। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি যখন ভোকেশনালে পড়েন, তখন ভোকেশনাল স্কুলই আপনাকে জব ম্যানেজ করে দেয়। সো আপনি পার্ট টাইম জব করবেন, পার্ট টাইম স্টাডি করবেন। বাট এই ফ্যাসিলিটিটা নর্মালি ব্যাচেলার এবং মাস্টার্স এর ক্ষেত্রে হয় না, খুবই কম, রেয়ার কেস। মাস্টার্স এবং ব্যাচেলারের শেষে দেখা যায় যে সবাই বেকার বসে থাকে জব খুঁজে। বাট যারা ডিপ্লোমা করে ওদের ক্ষেত্রে জব পায় না, এরকম রেয়ার কেস। এবং ডিপ্লোমাতে অনেকেই আসে, যেমন শেফ অথবা কুকিং অথবা প্রপার্টি সার্ভিস, এরকম অনেক কোর্স আছে। তো এটা হলো তাদের জন্য যাদের রেজাল্টটা খুবই
খারাপ, যাদের পক্ষে আইএলটিএস দেওয়া সম্ভব না, অথবা যারা পড়ালেখা কন্টিনিউ করেন নাই, মেট্রিক, ইন্টার অথবা ব্যাচেলার পুরোপুরি কমপ্লিট করেন নাই তাদের ক্ষেত্রে। বা যাদের রেজাল্ট ভালো, যারা ব্যাচেলার কমপ্লিট করছেন, আইএলটিএস দিয়েছেন, তারা অবশ্যই মাস্টার্সে আসবেন। কারণ মাস্টার্সে আসলে আপনার খরচ কম, আপনি ফুল স্কলারশিপ পাবেন এবং আপনার ক্যারিয়ারটাও অন্যরকমই হবে, আপনি পিএইচডি করবেন, একাডেমিক লাইনে যেতে পারবেন। আই থিঙ্ক মুশফিক ভাই অ্যান্সারটা এখানে সবাই বুঝতে পেরেছে। অবশ্যই, থ্যাংক ইউ। এখানে কয়েকটা কমেন্ট এসছে। এর মধ্যে একজন জানতে চেয়েছেন ফিনল্যান্ড রোবোটিক্স এর জন্য কেমন, আরেকজন জিজ্ঞাসা করেছেন যে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারদের জব কেমন। আমি বলবো কেন, ফর এক্সাম্পল সাইবার সিকিউরিটিটা আপনি অবশ্যই হয়তো বাংলাদেশে সাইবার সিকিউরিটি নিয়ে ব্যাচেলর করেন নাই, হয়তো বা আপনি মেজর করেছেন বা কিছু, বাট ফিনল্যান্ডে সাইবার সিকিউরিটির চেয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা ডাটা অ্যানালাইসিসটা জবটা ভালো। সাইবার সিকিউরিটির ক্ষেত্রে একটা প্রবলেম আমি যেটা আমার ফ্রেন্ডের কাছে শুনেছি, যেহেতু আমরা ফরেনাররা দেখা যায় যে অনেক বড় কোম্পানিতে নর্মালি সাইবার সিকিউরিটিতে জব করতে গেলে তাদের কিছু রিকোয়ারমেন্ট থাকে। আপনি ফিনল্যান্ডে কত বছর ছিলেন? 4 বছর, 5 বছর। তখন 4-5 বছর থাকার পরে হয়তো অনেক কোম্পানিতে আপনি সাইবার সিকিউরিটিতে জব করতে পারবেন ফর সিকিউরিটি পারপাস। সো আমি বলবো যে অ্যাব্রোডে সাইবার সিকিউরিটি নিয়ে যদি আপনি ডিগ্রি নিয়ে আপনি আবার বাংলাদেশ ব্যাক যাওয়ার ইচ্ছা থাকে, আপনি করতে পারেন অ্যাটলিস্ট ফ্রম ফিনল্যান্ড। বাট আপনার যদি মনে হয় যে আপনি ফিনল্যান্ডেই জব করবেন, তাহলে হয়তো বা আপনার জব পেতে একটু সময় লাগবে, বাট আপনি রিসার্চার হিসেবে হয়তো পিএইচডি পেয়ে যাবেন ইজিলি। আর যদি রোবোটিক্স হয়, রোবোটিক্স এর ক্যারিয়ারও খুব ভালো। ফর এক্সাম্পল এখানে অনেক ইন্ডাস্ট্রি আছে, ন্যানো টেকনোলজি আছে, ওইসব জায়গায় দেখা যায় যে রোবোটিক্স এর অনেক কাজ। সো আপনার রোবোটিক্স এর উপর যারা মাস্টার্স করতে চান অথবা ব্যাচেলার করতে চান, ফিউচার ভালো। বাট আপনি যদি বলে যে এখন ওকে কম্পেয়ার করেন রোবোটিক্স এন্ড সফটওয়্যার সায়েন্স, আমি বলবো যে রোবোটিক্স বলেন বা ফিজিক্স বলেন, যাই বলেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ অথবা নট সফটওয়্যার, লাইক কম্পিউটার সায়েন্সের উপরে কোনোটাই নেই। ফিনল্যান্ডের সবচেয়ে বেশি জব হলো কম্পিউটার সায়েন্সের। এটা হইতে পারে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হইতে পারে, বাট রোবোটিক্সও সামহাও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং রিলেটেড, এটার অনেক জব। বাট আপনার যদি ফিজিক্স অথবা আপনি সোশ্যাল সায়েন্স অথবা বিজনেস ব্যাকগ্রাউন্ড অথবা আইটি হয়ে থাকেন, আমি বলবো যে কাদের ফিউচার ভালো, যারা সিএসসি রিলেটেড ফার্স্ট অফ অল তাদের। তারপর সেকেন্ড হলো যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ফিজিক্স অথবা এই রিলেটেড কাছাকাছি, তাদের ফিউচার। ফর এক্সাম্পল এখানে আপনি ন্যানো টেকনোলজি, ফোটোনিক্স, ওয়্যারলেস কমিউনিকেশন, এসব গুলার অনেক চাহিদা, অথবা স্মার্ট গ্রিড, অনেক জব আছে। Yes, by next question আচ্ছা or something. ভাইয়া, এর আগে একটু আগে মনে হয় ফিনিশ এই যে ভোকেশনাল যে কোর্স গুলো এই বিষয় নিয়ে বলছিলেন যে এটা মনে হয় ফ্রি অফ কস্ট বা এরকম, মানে অ্যাকচুয়ালি আসাটা এটা কি? ফ্রি অফ কস্ট না। অ্যাকচুয়ালি আসার সময় আপনাকে কোনো একটা মাধ্যম হয়ে আসতে হয়, অ্যাপ্লাই করতে হয়। আসার সময় আপনি প্রথম যে কোর্সটাতে আসবেন এটা ফ্রি অফ কস্ট না, বাট আপনাকে এখানে প্রথম যে একটা ডিগ্রি হবে, এটা ডিগ্রি নেওয়ার পরে আপনাকে ওরা এমন একটা ট্র্যাকে ঢুকাই দেয়, আপনার ভোকেশনাল কোর্সে অ্যাডমিট করাই দেয়। ওই কোর্সগুলো তখন ফ্রি অফ কস্ট। আপনি ফর এক্সাম্পল পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় আসলেন আমার এই ভার্সিটিতে, এখানে আছে, অথবা আপনি এক্সএএমকে তে এখন একটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা চলতেছে, ওইখানে টিউশন ফি হলো ইফ আই রিমেম্বার 11,600 অর সামথিং। আপনি ওইটা কিন্তু ইউনিভার্সিটিকে পে করে প্রথমটা আসতেছেন। এরপরে আপনি চাইলে আপনি যদি ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ শিখে অথবা আপনি মাস্টার্সের দিকে যেতে চান, যদিও এখানে মাস্টার্সে আপনার ইংলিশে হবে, তাই আপনাকে একটা টিউশন ফি পে করতে হবে। বাট আপনি যদি এর মধ্যে ফিনিশ ল্যাঙ্গুয়েজ শিখে ফেলতে পারেন, বা ওই সাবজেক্টটা যদি ওইভাবেই, কিছু কিছু সাবজেক্ট আছে ওইভাবেই রেডি করা থাকে, আপনার যে লেভেল ফিনিশ যাওয়া প্রয়োজন ওইটা হয়ে যাবে, আপনাকে এরপরে ওরা এমন একটা ট্র্যাকে নিয়ে যাবে যেটাতে এরপরেরটা ফ্রি। বাট প্রথম আপনি যখন ইনিশিয়ালি আসবেন এটা ফ্রি না, প্রথম আপনাকে একটা কষ্ট করে আসতে হবে। সো আই থিঙ্ক পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অথবা ভোকেশনাল আচ্ছা কোর্স আচ্ছা। নিয়ে যারা কোশ্চেন করছে আপনারা অ্যান্সার পাইছে। আপনি বাংলাদেশ থেকে ফ্রিলি এখানে আসতে পারবেন, আপনাকে একটা কষ্ট করেই এখানে প্রথম প্রোগ্রামে আসতে হবে, এরপর আপনি ইন্টিগ্রেটেড কোর্সের মাধ্যমে আপনাকে ফ্রি কোর্সে ঢুকতে হবে। আহ তো অনেক সময় ধরে আমরা এই লাইভটা করলাম আর কি, মানে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। তো মানে আমি যদি হচ্ছে একটু মানে অন্যদিকে যাই যে একটু যদি রাজনৈতিক বা সামগ্রিক অবস্থান বিবেচনা করে ইউরোপ কিন্তু একদম কি বলবো একদম লিডার বলা যায় পুরো বিশ্বের। তো সেই ক্ষেত্রে মানে আপনি পার্সোনালি মানে কেমন ভাবে রিকমেন্ড করেন বা আপনার উম, পার্সোনাল ওপিনিয়ন কেমন সার্বিক দিক বিবেচনা করে? আমি বলবো যে যেমন ইউক্রেন রাশিয়া যখন যুদ্ধ শুরু হয়, আপনি জানেন ফিনল্যান্ডের অলমোস্ট মোর দেন 1,000 কিলোমিটার বর্ডার আছে রাশিয়ার সাথে।
অনেকেই ভাবছিল হয়তো ফিনল্যান্ডকে উড়াই দিবে এসে। আমার অনেক রিলেটিভ অথবা অনেক ফ্রেন্ডও বলছে এই কবে চলে আসতেছো। তো আমার মধ্যে হ্যাঁ, একটা এই জন্য আমি আত্মবিশ্বাস ছিল। জিজ্ঞাসা করলাম হ্যাঁ, প্রশ্নটা। আমার মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল যে তখন থেকে, যে এট লিস্ট এস ফিনল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের একটা দেশ, এবং আমাদেরকে, আমি তখন পিএইচডি করি যখন যুদ্ধ শুরু হয়, ডিপার্টমেন্টাল হেড থেকে বলা হয়েছিল যে তোমরা কি ভয়ে আছো কিনা, তোমরা কি চলে যেতে চাও কিনা। বলছে আমরা ভয় নাই। তখন তারা বলছে আসলে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমাদের কাছে লেটেস্ট সব আপডেট থাকে। যদি আমরা বুঝি যে পরিবেশ খারাপ হবে, আমরা তোমাদেরকে সেফলি বর্ডার ক্রস করাই দিব যুদ্ধ হওয়ার আগেই। ঠিক আছে। সো আমি এটা নিয়ে কখনোই চিন্তা করি নাই, এবং যুদ্ধ হয়ও নাই। এবং আই থিঙ্ক নেক্সট ফিউ ইয়ার্স এর মধ্যেও রাশিয়া কখনো ফিনল্যান্ডে আক্রমণ করবে কিনা এটা কোনো গ্যারান্টি না। আর আমি বলবো যে যদি ফিনল্যান্ডকে আক্রমণ করে হয়তো বা আমরা বিশ্বযুদ্ধ হয়তো বা আরেকটা দেখবো। সো ওইটা নিয়ে কনফিউশনে থাকার এত মানে নাই যে ফিনল্যান্ড বাংলার রাশিয়ার বর্ডারের সাথে যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হবে। আসলে পরিবেশটা এমন না। ফর এক্সাম্পল আমি দেখেছি অনেক দেশে, অনেক মার্কেটে, সুপার শপে টমেটো পাওয়া যাচ্ছে না, বা সবজি পাওয়া যাচ্ছে না বিভিন্ন কারণে, দেখা যায়। ঠিক আছে। বাট আমি এখনো পর্যন্ত ফিনল্যান্ডে অ্যাটলিস্ট সুপার শপে গিয়ে দেখি নাই যে টমেটো শর্ট পড়েছে। তো আমি বলবো যে ফিনল্যান্ডে আসলে বাহিরে কি হচ্ছে ওইটা হইতে পারে, বাহিরে অনেক কিছু, বাট ফিনল্যান্ডের মধ্যে প্রভাবটা খুবই কম। তো প্রভাব একটা জায়গায় পড়ছে, সেটা হলো জবটা কম। কারণ হলো অনেক কারণেই দেখা গেছে ইন্ডাস্ট্রি গুলো অফ হয়ে যাচ্ছে, অথবা এমপ্লয়ি তারা কমাই ফেলতেছে, সেহেতু জব ফিল্ডটা কমে গেছে। বাট যারা জবের মধ্যে আছে, আমরা যারা পিএইচডি করতেছি বা বা যারা জব করতেছে, ওরা হয়তো তেমন ভাবে এটা অনুভব করে না, অ্যাটলিস্ট আমি অনুভব করি নাই হয়তো বা। বাট যারা হয়তো নতুন করে জব খুঁজতেছে, তাদের জন্য কষ্টের, কারণ তারা জব পাচ্ছে না, জব নাই। এটা একটা ব্যাপার। বাট যুদ্ধ হওয়ার জন্য যুদ্ধ হবে বা ওই টেনশন নাই, আশা করি যে যুদ্ধ হবে না, হয়তো বা জব পাওয়া একটু কঠিন হবে। ওভারঅল আমি বলবো যে অবশ্যই ফিনল্যান্ড একটা ভালো দেশ, পড়ালেখার জন্য খুবই ভালো, আপনার সিটিজেনশিপের জন্য খুবই ভালো একটা দেশ। সিটিজেনশিপ পিআর যেটা আপনি সহজে পেতে পারেন, আপনার স্পাউসকে আপনি আনতে পারবেন, অনেক দেশে স্পাউস নেওয়া খুব ঝামেলা, এখানে আনতে পারবেন। আপনার বেবিদের জন্য পড়ালেখা ফ্রি। আপনি আনএমপ্লয়েড থাকলে আপনার স্পাউস আনএমপ্লয়মেন্ট বেনিফিট পাবে, সরকারের কাছ থেকে সাপোর্ট পাবে, হাউজিং সাপোর্ট পাবে, যেটা আমি প্রথমে বলছিলাম, ডে কেয়ার সাপোর্ট পাবে বেবিরা। এবং আপনারা এখানে চাইল্ড বেনিফিট পাবেন অলমোস্ট 197 অর সামথিং, আপনাদের বেবিকে লালন পালন করার জন্য। মেডিকেল কস্ট ফিনল্যান্ডে খুবই কম, খুবই কম। আপনি যদি জব করে থাকেন, আপনার এমপ্লয়ার আপনার ইন্স্যুরেন্স দিবে, সো আপনার কোনো কস্টই নাই, আপনার এমপ্লয়ার সব পে করবে। সো ওভারঅল এগুলো যদি আপনি চিন্তা করেন, আমি বলবো যে অবশ্যই ফিনল্যান্ডকে সিলেক্ট করা খুবই প্রয়োজন, এবং এটা একটা ওয়াইজ ডিসিশন। আপনার ভালো কয়েকটা জীবনের ডিসিশনের মধ্যে হয়তো এটাও একটা হইতে পারে। বাট কেউ যদি এখানে এসে ভালো সুযোগ পেয়ে থাকেন, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, অনেকেরই স্বপ্ন থাকে, আমি বলবো যে অবশ্যই আপনারা ওয়েলকাম ওগুলো অ্যাকসেপ্ট করার জন্য। বাট যাদের হয়তো বা কেন অস্ট্রেলিয়াতে গিয়ে সার্ভাইভ করা কঠিন, কারণ আপনি জানেন অস্ট্রেলিয়াতে গেলে অনেক টাকা পয়সা লাগে, আপনি কম কষ্টের মধ্যে ইউরোপে আসতেছেন, তারা অ্যাটলিস্ট ফিনল্যান্ড সিলেক্ট করতে পারেন। এবং ফিনল্যান্ডের এডুকেশনও ভালো, যেহেতু এডুকেশন সিস্টেম ভালো, আপনার জব ক্যারিয়ার ভালো। সো ওভারঅল শুধু যে যাদের টাকা পয়সা কম তারাই আসবেন তাই না, যারা এখানে ইউএসএ আমেরিকা সিলেক্ট করতে পারবেন না, বাট আপনি ওইদিকে যেতে ইচ্ছে হচ্ছে না, অনেকে আমি জানি এরকম ইউএসএ যেতে চায় না, তারা আসতে পারেন ফিনল্যান্ডে অবশ্যই। বাট অলরেডি আমি মনে করি যে ফিনল্যান্ডে ডে বাই ডে স্টুডেন্ট বাড়তেছে। এখানে এই বছর আমি আজকে একটা নিউজ পড়ছিলাম, সম্ভবত মোর দেন 50, ইট ওয়াজ মেবি 80% স্টুডেন্ট অ্যাপ্লিকেশন রেট বেড়ে গেছে ফিনল্যান্ডে গত বছরের তুলনায়। সো আমি বলবো যে এখন পর্যন্ত যুদ্ধ হলেও স্টুডেন্টের মধ্যে ফিনল্যান্ড ওয়ান অফ দা টপ কান্ট্রিজ ফর হায়ার স্টাডিজ, কারণ ওইটা স্ট্যাটিস্টিক্স থেকেই আসলে বোঝা যায়। সম্ভবত ইট ওয়াজ 80%, লাইক লাস্ট ইয়ারে যত অ্যাপ্লিকেন্ট পড়ছে তার চেয়ে 80% বেশি অ্যাপ্লিকেন্ট পড়ছে, সম্ভবত 80%, বাট ইট ইজ মোর দ্যান 50%, আই এম শিওর। বাট আই থিঙ্ক ইট ইজ 80%। ইয়েস। মানে কম্পেয়ারিং টু বাংলাদেশ, আপনি বর্তমানে আপনার পার্সোনাল লাইফস্টাইল মানে কেমন লিড করতে পারছেন? যদি এটা কঠিন কোশ্চেন, বাংলাদেশের তুলনায় যেমন করি। এটা কঠিন কোশ্চেন। অবশ্যই আমি বলবো যে বাংলাদেশের লাইফ স্টাইল আপনি যদি বলেন, বাংলাদেশের প্রতি সবারই একটা অন্যরকম ভালোবাসা থাকে বা অন্য কিছু থাকে। বাট আপনি যদি ওভারঅল অন্যভাবে চিন্তা করেন, আপনি যদি এখন ইমোশনালটাকে যদি ডিক্লাইন করতে পারেন যে ওকে আমি এখন রিয়েলিটিতে যাই, কোথায় গেলে আমার লাইফ স্টাইল ভালো, আপনি বাংলাদেশের যেমন জব নিয়ে অনেক ক্রাইসিস আছে, ফিনল্যান্ডেও আছে, বাট বাংলাদেশে দেখা যায় যে আপনি যে জবটা করতেছেন
হয়তো বা জব পাচ্ছেন না, অনেকে গ্রাজুয়েশনের পরে 3 বছর 4 বছর 5 বছর কোনো জব পাচ্ছে না, হয়তো বা টিউশনি করে অথবা কোনোভাবে চলার চেষ্টা করতেছে। সেই ক্ষেত্রে অনেকের কষ্ট হয়, যেমন আমি যখন ছিলাম তখন আমারও কষ্ট হয়েছে ব্যাচেলারে থাকা অবস্থায়। বাট আপনি এখানে আসলে অ্যাটলিস্ট দেখা যায় যে আপনি মাস্টার যদি করেন, আপনার যদি ফুল স্কলারশিপ থাকে অথবা ব্যাচেলার করেন, টিউশন ফি কম দিতে হয়, আপনি একটু পার্ট টাইম জব করলেন, আপনার আসলে ওইটা আর এত কষ্ট হয় না টিউশন ফিটা দিতে। সেহেতু আপনি একটা ভালো জীবনযাপন হয়তো বা লিড করতে পারবেন, আপনার মাথায় টেনশন কম থাকে, আপনি কোথায় জব করবেন, কোথায় পরের মাসের টাকা পাবেন চলার জন্য, এই টেনশনটা একটু কম থাকে। বাট এটা যদি আমি ইগনোর করি, আপনি যদি ভালো একটা জব থাকে বাংলাদেশে, অবশ্যই বাংলাদেশ ভালো। বাট ওভারঅল পলিটিক্যাল অথবা সবকিছু চিন্তা ভাবনা করলে দেখা যায় যে বাংলাদেশের অনেক স্টুডেন্টই এখন বিদেশগামী, যেটা আপনি ভালোও বলতে পারেন, দেশের জন্য খারাপও বলতে পারেন। বাট আমি বলবো যদি আপনার দেশে ভালো কোনো সুযোগ থাকে, ভালো জব থাকে, ভালো বিজনেস ফ্যাসিলিটি থাকে, অবশ্যই বাংলাদেশ ভালো। বাট যদি আপনি মনে করেন যে না, বাংলাদেশে আমার জব হচ্ছে না, জব পাচ্ছি না, অনেকদিন যাবত প্রবলেমে আছে, তখন আপনি হয়তো বিদেশের দিকে চিন্তা করতে পারেন। বাট অফিসিয়ালি আমি বলবো যে বাংলাদেশে থাকার চেষ্টা করেন। একটু ইন্টারাপ্ট করে যে কয়েকদিন আগে ডাঙ্কি নামে একটা মুভি বের হয়েছে, তো ওইখানকার মেইন প্রতিপাদ্য ছিল যে আমাদের নিজের দেশেই থাকা উচিত বা এরকমই, কম্পেয়ার টু বাহিরে যাওয়া বা এরকম। মানে ওইটা, ওই দিক বিবেচনা করে অনেকে দেখা যাচ্ছে যে ডিমোটিভেট হচ্ছে, বা যে তারা দেশেই থাকতে যাচ্ছে, যে না ভাই আমি কখনো বিদেশে যাব না, আমার দেশের ছেলে, আমি দেশেই থাকবো, কখনো বাইরে যাব না। আমি মানে মনে করি এই কোশ্চেনের অ্যান্সার দেওয়া খুবই ক্রিটিক্যাল, যেহেতু এটা লাইভ হচ্ছে। ফর এক্সাম্পল আমি বলবো অফিসিয়ালি অবশ্যই আপনার বাংলাদেশে যদি ভালো ফ্যাসিলিটি থাকে, আপনি অবশ্যই বাংলাদেশে থাকেন। বাট আপনার যদি মনে হয় যে আমি বাংলাদেশে সব রকম ফ্যাসিলিটি পাচ্ছি না, জব পাচ্ছি না, যেহেতু আমরা অনেক জনসংখ্যা আমাদের অনেক বেশি, জব সেক্টর কম হয়তো বা আমাদের জনসংখ্যার তুলনায়, অথবা আমরা আমাদের মনে করেন দৈনন্দিন জীবনটা আমরা আর একটু ভালো চাইতেছি, হয়তো আপনার ইনকাম লেভেল কম হলে আপনার যে স্ট্যান্ডার্ড, আপনার যদি ইনকাম লেভেল ভালো হয় হয়তো আপনি আর একটু ভালো থাকতে পারবেন, আপনি না শুধু আপনার ফ্যামিলি অথবা আত্মীয় স্বজন। সেহেতু অনেকের যদি এরকম কোনো চিন্তা ভাবনা থাকে যে হ্যাঁ আমি বাংলাদেশে হচ্ছে না আমাকে দিয়ে, সেহেতু আমি বলবো যে আপনারা মাস্টার্সে আসেন। বাট আমার মনে হয় যে মাস্টার সবারই করা উচিত, হয় বাংলাদেশ থেকে অথবা বাইরে থেকে, সেটা হইতে পারে ফিনল্যান্ড, আমেরিকা, কানাডা, যে কোনো দেশ। বাট অফিসিয়ালি আমি বলবো যে এটা আপনার নিজস্ব মতামত, আপনি কোথায় থাকবেন। আপনার যদি বাংলাদেশের প্রতি অনেক টান থাকে, ইমোশন থাকে, অবশ্যই আপনি বাংলাদেশের চেষ্টা করেন আনটিল ইউ গেট সামথিং বেটার। আদারওয়াইজ আপনার যদি মনে হয় যে না আমার অনেক চেষ্টা হয়েছে, আমি পারতেছি না, আমার একটু বাইরে যাওয়া প্রয়োজন লিস্ট, তাহলে আপনি আসতে পারেন। বিকজ আমি এটার অ্যান্সারটা অন্যভাবে দিতে চাচ্ছি না, এটা অনেক ক্রিটিক্যাল কোশ্চেন। তো ভাইয়া, মানে অনেক সময় মনে হয় আমরা নিয়ে ফেলেছি, প্রায় আমরা 1.5 ঘন্টা ধরে লাইভ সেশনটা করছি। আপনিও হয়তো মানে অনেক ব্যস্ত, এর মাঝে আমাদেরকে সময় দিচ্ছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আর শেষমেশ আপনি এয়ারবিয়ানদের জন্য কি উপদেশ দিবেন, যেহেতু আপনিও হ্যাঁ, একজন আপনাদের জন্য এয়ারবিয়ান? আমি বলবো যে আমার যেমন রুমে এখন একজন এভিএন আছে, আমার ফ্রেন্ড, বেড়াইতে আসছে আমার এখানে, সে লাস্ট ইয়ার আসছে। আর যেমন আমার আরেকটা ফ্রেন্ড আছে অমিত বড়ুয়া, সে ডেনমার্কে ছিল, সেও গত বছর ফিনল্যান্ডে চলে আসছে পিএইচডি করার জন্য। আমি চাই যে আমাদের ফিনল্যান্ডে আসলে এয়ারবিএন এর সংখ্যা বাড়ুক। লিস্ট আমরা অলমোস্ট এখানে এখন, যদি আমি শুধু আমার ফ্রেন্ড সার্কেলটাই বলি, অলমোস্ট 5 মেম্বার আছি আমরা যারা এআইবি থেকে আসছি, ফিনল্যান্ডে আছি, এবং অন্যান্য শহরে অন্যান্য ভার্সিটিতে অনেক এআইবিএন আছে। বাট আমি চাইবো আপনারা ফিনল্যান্ডে আরো আবেদন বেশি করুন, ফিনল্যান্ডে আসুন, ফিনল্যান্ডে মাস্টার্স অথবা ব্যাচেলর প্রোগ্রামে আসুন। আপনাদের যদি কোনো হেল্প লাগে আপনারা আমাকে ফেসবুকে পাবেন, আকবর হোসেন নামে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের কোনো হেল্প লাগলে হেল্প করতে পারবো। এবং আমি বলবো যে ফিনল্যান্ডের পড়ালেখা এবং ওভারঅল এনভায়রনমেন্ট খুবই ভালো বসবাস করার জন্য। আপনারা পার্মানেন্টলি থাকতে চাইলেও থাকতে পারবেন, যেহেতু ফিনল্যান্ড গভর্নমেন্ট রেসিডেন্স পারমিট, পার্মানেন্ট রেসিডেন্স পারমিট অথবা সিটিজেনশিপ দিয়ে থাকে, সেহেতু আপনারা এসে এখানে স্থায়ীভাবে থাকতে পারবেন। এবং আপনারা যদি মনে করেন যে আপনাদের ছোট ভাই অথবা রিলেটিভ যারা ক্লাস 6, 7, 8 এর উপরে পড়তেছে, ফর এক্সাম্পল মোর দেন 13 ইয়ার্স, তাদেরকে ফিনল্যান্ডে পাঠাবেন, যাতে বাংলাদেশ থেকে তারা হয়তো এখনই চলে আসতে চায়, অথবা অনেক ফ্যামিলি আছে যে দেখা যায় যে তাদের বাচ্চাদেরকে বাহিরে পড়ালেখা করাইতে চায়। আপনারা ফিনল্যান্ডকেও একটা সুবর্ণ সুযোগ হিসেবে নিতে পারেন, আপনারা তাদেরকে হাই স্কুল অথবা আপনি ভোকেশনাল অথবা ডিপ্লোমা কোর্সে ফিনল্যান্ডে পাঠাতে পারেন। তাহলে ওনারা নেক্সট স্টেপে আসার পরে এরপর ওনাদের টিউশন ফি তেমন লাগবে না, ওনারা মানে শুধু লিভিং এক্সপেন্স দিয়ে এখানে থেকে যেতে পারবে, পড়ালেখা কন্টিনিউ করতে পারবে। এবং
after like time duration for PR and citizenship, they will get that one as well. So I think it was a good discussion with মুশফিক ভাই, এবং যারা ছিল আশা করি তারাও তাদের অ্যান্সার গুলো পেয়েছে। সো আমি বলবো যে আপনারা অবশ্যই ফিনল্যান্ডে আবেদন করুন, এবং আপনাদের যদি কোনো হেল্প লাগে অবশ্যই আপনারা এআইবি কোর্স সলিউশনে পোস্ট করতে পারেন। কেউ অবশ্যই আমাকে যারা চেনে হয়তো বা তারা মেনশন করবে, এর আগে অনেকে করতো, আমরা চেষ্টা করতাম ওইখানে রিপ্লাই দিতে, অথবা কারো যদি কোনো পার্সোনালি কোনো ডিসকাশন থাকে আপনারা আমাকে হয়তো বা নক করতে পারেন, আমি চেষ্টা করবো আমার সময় অনুযায়ী হেল্প করার। ওকে, সো মেবি আমরা এখন বিদায় নিতে পারি না ভাই? অবশ্যই ইনশাল্লাহ। তো এই ঠিক আছে, ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। এবং মুশফিকুর রহমান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং আপনি ধৈর্য সহকারে সবাই কমেন্ট করেছেন, আবার আমাকেও এখানে ইনফর্ম করেছেন। আমি চেষ্টা করেছি সবাইকে রিপ্লাই দেওয়ার জন্য, এবং সবাই ভালো থাকবেন। এবং মুশফিকুর রহমান ভাই, হয়তোবা আপনার সাথে আবার ভবিষ্যতে কোনো সেমিনার হইলে হয়তোবা দেখা হবে। তো ভালো থাকবেন এবং দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং যারা আমাদের সাথে এতক্ষণ লাইভটি দেখেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি আপনারা আপনাদের যে কোশ্চেন গুলো ছিল সেগুলোর অ্যান্সার যথাযথ পেয়েছেন। ভবিষ্যতে ইনশাল্লাহ এরকম আরো অনেক সেশন করা হবে, যেগুলোতে আপনারা লাইভে প্রশ্ন করার মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন। আর অবশ্যই এসিএস পেজটা লাইক এবং শেয়ার করবেন, আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মেবি আমি জাস্ট একটা জিনিস ইনক্লুড করতে চাই। অ্যাগেইন ধন্যবাদ ওমর ফারুক ভাই, এবং এই গ্রুপে যারা মডারেটর অথবা যারা এই গ্রুপটাকে দেখাশোনা করতেছেন, অবশ্যই সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল। আপনারা অনেক ভালো কাজ করতেছেন স্টুডেন্টদেরকে হেল্প করার জন্য। সো অ্যাগেইন থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।